হ্যালো এভরিওয়ান, সবাই ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভাই। আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। তো এই সপ্তাহের পরে তো মনে হয় আপনাদের ঈদের ছুটি শুরু হয়ে যাবে, রাইট? আমাদের নেক্সট উইকে হচ্ছে কোনো ক্লাস থাকবে না। জি জি। ঠিক তো, লাস্ট উইকে। তো সবাই কি এখনো ঢাকাতে আছেন নাকি অনেকে দেশে চলে গেছেন? এই যে লম্বা ছুটি। এই ঢাকার বাইরে থাকি, বাকিটা বলতে পারবো আসলে। আচ্ছা, ঠিক আছে। তো অনেকেই তো ঢাকা বাইরেই আছেন তো। হুম। ওকে, সো অলরেডি 3-4 মিনিট হয়ে গেছে এবং সবাই মোটামুটি জয়েন করেছে, সো আমরা শুরু করতে পারি। সো আমরা হচ্ছে আজকে ক্লাসটা হচ্ছে অ্যাকচুয়ালি ডেটা ভিজুয়ালাইজেশনের উপরে। সো বাট আমরা প্রিভিয়াস ক্লাসে হচ্ছে আমাদের স্ট্যাটিস্টিক্স এর কিছু পার্ট আমাদের বাকি বাকি আছে, সেটা হচ্ছে আমরা প্রথমে সেটা নিয়ে আলোচনা করবো, দেন হচ্ছে আমরা ভিজুয়ালাইজেশন পার্টে চলে যাব, ঠিক আছে? সো আমি হচ্ছে আমার স্ক্রিনটা শেয়ার করতেছি। সো আপনারা কি একটু স্ট্যাটিস্টিক্স পার্টটা নিয়ে একটু পরে ডিভিশন দিয়েছিলেন? কারণ স্ট্যাটিস্টিক্স পার্টটা হচ্ছে কি একটু আপনাকে পড়াশোনার মধ্যে থাকতে হবে। ঠিক আছে, পড়াশোনার মধ্যে না থাকলে অ্যাকচুয়ালি মানে সেটা মেমোরি মেমোরাইজ করা যায় না, ঠিক আছে? সো আমাদের যেহেতু কোড যেহেতু একটু শিখলেই মোটামুটি আহ, মানে স্ট্রাকচারটা মাইন্ডের মধ্যে থেকে যায়, বাট ম্যাথমেটিক্যাল স্ট্যাটিস্টিক্স পার্টটা একটু আপনাদেরকে সবসময় চর্চা করতে হবে, যাতে হচ্ছে সবসময় মনে থাকে যায়। অনেকগুলো থিওরি আছে, থিওরিটিক্যাল পার্ট আছে, দেন হচ্ছে ম্যাথমেটিক্যাল পার্ট আছে, আন্ডারস্ট্যান্ডিং পার্ট আছে। সো এগুলো একটু চর্চার মধ্যে না থাকলে আপনি ভুলে যাবেন, ঠিক আছে? সো যদি আপনাদের মনে থাকে, আমি অলরেডি শেয়ার করে দিয়েছি পুরো ফুল ইয়েটা। সো আমরা মাল্টিপল জিনিস আলোচনা করছিলাম, রাইট? সো আমাদের লাস্ট হচ্ছে আমরা যেখানে বলছিলাম যে আমরা আজকে এই পর্যন্ত স্টপ করি, দেন হচ্ছে আমরা পরবর্তীতে সেটা কন্টিনিউ করব। সেটা হচ্ছে আমরা হাইপোথেসিস টেস্টিং, রাইট? হাইপোথেসিস টেস্টিং আমরা আলোচনা করছিলাম। তো হাইপোথেসিস টেস্টিং জিনিসটা কি? আমরা যখন কোনো অ্যাজাম্পশন করি, সো অ্যাজাম্পশনটা যদি ফর এক্সাম্পল দিচ্ছিলাম যে আমরা বলছি আমাদের বাংলাদেশের মাথা পিছু আয় $2,500, রাইট? এখন আপনার একটা স্যাম্পল থেকে তো এই $500 আপনি নিয়েছেন, আপনার তো ফুল পপুলেশনের উপরে এটা বলার নেই। সো আপনার এই স্যাম্পলের যে ইয়েটা পেয়েছেন সেটা অ্যাকচুয়ালি পুরো পপুলেশনের জন্য সত্য, সেটার জন্য হচ্ছে তো হাইপোথেসিস টেস্টিং করতে হবে। সো তো টেস্টিং করার জন্য হচ্ছে আমরা বলছিলাম দুইটা, আহ, একটা হচ্ছে নাল হাইপোথেসিস, যেটা হচ্ছে আমরা বলছি যে আমাদের মাথা পিছু আয় হচ্ছে $2,500, আর আমাদের অল্টারনেটিভ হাইপোথেসিস হচ্ছে $2,500 না, রাইট? তো এখন আমাদের এটাকে কনফার্ম করার জন্য আমাদেরকে বিভিন্ন স্ট্যাটিস্টিক্যাল টেস্ট করতে হবে। আমরা বলছিলাম কোনটার জন্য কি ধরনের টেস্ট অ্যাভেলেবল আছে, সেটার উপর ভিত্তি করে আমরা কি করি, আমরা বলতে পারি যে অ্যাকচুয়ালি আমাদের স্যাম্পলে যেটা পেয়েছি $2,500, আহ সেটা অ্যাকচুয়ালি ফুল পপুলেশনের জন্য অ্যাপ্লিকেবল। ঠিক আছে, এই জন্য আমরা বলছি বাংলাদেশের মাথাপিছু আয় হচ্ছে $2,500, রাইট? তো এইটা বোঝার জন্য আমরা বলছিলাম যে স্ট্যাটিস্টিক্যাল টেস্ট করতে হয়, রাইট? মাল্টিপল টেক্সট আছে, এগুলো হচ্ছে সেটাকে কনফার্ম করার জন্য। বাট এর বাট কোনটা দেখে আমরা বুঝবো যে এটা অ্যাকচুয়ালি ঠিক আর অঠিক, রাইট? তো সেটা অ্যাকচুয়ালি আমরা দুইটা কনসেপ্ট দিয়ে সেটাকে ভেরিফাই করতে পারি। একটা হচ্ছে পি ভ্যালিউ, আর একটা হচ্ছে লেভেল অফ সিগনিফিকেন্স, ঠিক আছে? তো আসেন হচ্ছে আমরা এই দুটো জিনিস একটু বুঝি, হোয়াট ইজ পি ভ্যালিউ আর হোয়াট ইজ লেভেল অফ সিগনিফিকেন্স। সো এই যে আমরা আলোচনা করছি হাইপোথেসিস টেস্টিং, দেন হচ্ছে লেভেল অফ সিগনিফিকেন্স, পি ভ্যালিউ, আর আমরা মাল্টিপল স্ট্যাটিস্টিক্যাল টেস্ট নিয়ে আলোচনা করছিলাম, রাইট? তো এগুলো কিন্তু হচ্ছে ফান্ডামেন্টালস অফ স্ট্যাটিস্টিক্স, ঠিক আছে? ফান্ডামেন্টালস অফ ইয়োর, মানে আপনি যেই ডোমেনে কাজ করতেছেন সেই ডোমেন, সেই ডোমেনের ফান্ডামেন্টাল জিনিস, ঠিক আছে? তো এইগুলা হচ্ছে আমাদেরকে কিন্তু ভালো করে জানতে হবে, কারণ এগুলো থেকে অনেক ধরনের কোশ্চেন করা হয় ইন্টারভিউ বোর্ডে। তো এগুলো যদি আপনি ক্লিয়ারলি বলতে না পারেন, তাহলে কিন্তু মেজর কনসার্ন আপনাদের জন্য, বিকজ আপনাদেরকে গো থ্রু করা তখন অনেক কঠিন হয়ে যাবে, ঠিক আছে? সো আসেন আমরা সে পি ভ্যালু হচ্ছে জিনিসটা কি সেটা বুঝি। জাস্ট আমি এক্সেলটা খুলি এক্সপ্লেন করার জন্য, ঠিক আছে? সো ফর এক্সাম্পল আমি আমার
সো আমি যদি হাইপোথেসিস টেস্টিং এর কথাই বলি, তো আমাদের কি আছে, একটা হচ্ছে নাল হাইপোথেসিস আর একটা হচ্ছে অল্টারনেটিভ হাইপোথেসিস, ঠিক আছে? তো আমি ফর এক্সাম্পল আমি দুইটা ড্রাগের মধ্যে সো আপনারা সবাই করোনার সময় দেখেছেন, রাইট? করোনার সময় হচ্ছে আমরা মাল্টিপল কয়েকদিন পর পরই শুনতাম যে এই ড্রাগটা বেশি এফেক্টিভ, রাইট? আমরা মডার্নের কথা শুনছিলাম, অ্যাস্ট্রাজেনেকার কথা শুনছিলাম। তো এই যে বলছে যে আমাদের এফিকাসি রেট হচ্ছে 60%, আমার এফিকাসি রেট হচ্ছে 90%। তো এইটা কিন্তু অ্যাকচুয়ালি ওরা মানে মাল্টি ভ্যারিয়াস টেস্ট করে, স্ট্যাটিস্টিক্যাল টেস্ট করে সেগুলো বলতে পারে, ঠিক আছে? সো আমি ফর এক্সাম্পল, আর আপনারা হয়তো সবাই জানেন যে যখন কোনো মেডিসিন টেস্ট করা হয়, তখন হচ্ছে একটা অ্যাকচুয়াল মেডিসিন দিয়ে টেস্ট করা হয় একটা গ্রুপের উপরে, আর আরেকটা গ্রুপের উপরে হচ্ছে প্লাসেবো আমরা যেটা বলি, এটা কোনো মেডিসিন থাকে না, ফর এক্সাম্পল পানি হতে পারে, যে কোনো টেস্ট হতে পারে, সেটার উপর টেস্ট করা হয়। তো এটা দিয়ে বোঝা যায় যে অ্যাকচুয়াল যে মেডিসিনটা সেটা অ্যাকচুয়ালি কার্যকরী কিনা, ঠিক আছে? সো ফর এক্সাম্পল আমার হচ্ছে ড্রাগ এ হচ্ছে আমার আমার অ্যাকচুয়াল হচ্ছে মেডিসিন, ঠিক আছে? আর ড্রাগ বি হচ্ছে আমার প্লাসেবো, তার মানে এটা অ্যাকচুয়ালি কোনো মেডিসিন না, এটা হচ্ছে একটা পানি, ঠিক আছে? তো আপনারা এটা কেন করা হয়, সো আমি বলি। সো আমাদের আহ মানে আমাদের ব্রেন কিন্তু অনেক কিছু নিয়ন্ত্রণ করে, ঠিক আছে? তো আপনি যদি ফর এক্সাম্পল আপনার মাথা ব্যথা করতেছে, আপনি যদি মনে হয় যে আপনি নাপা খাবেন, ঠিক আছে? বা আপনি চিন্তা করছেন আমি চা খাবো, চা খেলে হচ্ছে আমার মাথা ব্যথা কমে যাবে। আপনি যখনই চিন্তা করবেন তখনই দেখবেন যে আপনার মাথা ব্যথাটা কমে গেছে, কারণ হয়তো ব্রেন এক্সপেক্ট করছে যে আপনি এখন চা খাবেন, তো চা খেলে তো ক্যাফিন যেহেতু আছে আপনার মাথাটা কমে যাবে, বাট খাওয়ার আগে কিন্তু হচ্ছে আপনার হচ্ছে অ্যাকচুয়ালি একটা ব্রেন আপনাকে বলছে এটাকে অটোমেটিক কমাই দিচ্ছে, রাইট? এটাকে আমরা প্ল্যাসিবো এফেক্ট বলি, ঠিক আছে? যেটা অ্যাকচুয়ালি হয় না, বাট আমাদের ব্রেন সেটাকে নিয়ন্ত্রণ করে। সো আমাদের ড্রাগ এ হচ্ছে আমাদের অ্যাকচুয়াল ড্রাগ, আর আমাদের ড্রাগ বি হচ্ছে প্ল্যাসিবো ড্রাগ, যেটার মধ্যে কিছু নাই, জাস্ট পানি আছে, ঠিক আছে? তো এখন আমি ফর এক্সাম্পল আমার ড্রাগ এটাকে হচ্ছে আমি একটা একটা পেশেন্টের উপরে করলাম, প্রয়োগ করলাম, আর প্লাসিবোটা হচ্ছে আমি একটা পেশেন্টের উপর প্রয়োগ করলাম, ঠিক আছে? তো এখন ড্রাগ এর জন্য সেটা হচ্ছে সাকসেসফুল হয়েছে, ঠিক আছে? আর ড্রাগ পি এর জন্য ফর এক্সাম্পল আমি এই এক্সাম্পল এখানে ধরে নিলাম হচ্ছে ফেল হয়েছে, ঠিক আছে? বাট আমরা অলরেডি একটা স্যাম্পলের উপরে প্রয়োগ করেছি, রাইট? এই একটা স্যাম্পলের উপরে আপনি কিন্তু বলতে পারেন না যে অ্যাকচুয়ালি আমার ড্রাগ এটাই হচ্ছে মানে সব থেকে ভালো ড্রাগ, ঠিক আছে? কারণ ড্রাগ এ এবং ড্রাগ বি এর মধ্যে কোনো ডিফারেন্স নাই, আপনি এটা বলতে পারেন, রাইট? কারণ আমরা আমাদের ওয়ার্ল্ডে কিন্তু র্যান্ডমনেস থাকে, রাইট? সো আমাদের যে কোনো কারণে একটা, ফর এক্সাম্পল আপনি নাপা, রাইট? এটা টেস্টেড একটা ড্রাগস, বাট যে কোনো কারণে আপনার ক্ষেত্রে এটা কার্যকর না, মানে আপনি যতই নাপা খান আপনার ক্ষেত্রে কোনো সেটা হচ্ছে কাজ করে না, ঠিক আছে? তো এরকম র্যান্ডমনেস আমাদের থাকতেই পারে, ওকে? সো এই এই সো ফর এক্সাম্পল আপনি বলছেন আমার একটা স্যাম্পলের উপরে হচ্ছে আমি সেটাকে বলতে পারতেছি না, দেন আপনি কি করলেন, আপনি সেটাকে দুইটা স্যাম্পলের উপর রান করলেন, ঠিক আছে? দুইটা স্যাম্পলের উপরে। তো এখন ড্রাগ এ হচ্ছে আপনার ফর এক্সাম্পল একটা সাকসেসফুল হয়েছে আর একটা ফেলিয়ার হয়েছে, ঠিক আছে? ড্রাগ টু এর ক্ষেত্রেও একটা ফেলিয়ার হয়েছে, একটা সাকসেসফুল হয়েছে, ঠিক আছে? তো এক্ষেত্রেও কিন্তু হচ্ছে আপনি বলতে পারেন না, রাইট? আমাদের মানে এখানে ডিফারেন্সিয়েশন করার ক্ষেত্রে কোনো অ্যাকচুয়ালি ওই নাই, রাইট? দুইটাই মোটামুটি সেম। সো এখন আপনি যেটা করতে পারেন যে আপনি কি মাল্টিপল স্যাম্পল ইউজ করতে পারেন, রাইট? আপনি এখানে 100টা করে ফেললেন আর এখানে 100টা করে ফেললেন, ঠিক আছে? সো এখানে 100টা করে ফেললেন, সো এখন কিন্তু আপনার মাল্টিপল, যত বেশি সংখ্যক স্যাম্পল নেবেন তত বেশি আপনাকে ভালো রেজাল্ট দিবে, রাইট? তো এখন দেখা গেল যে আমি যদি একটা কনফিউশন ম্যাট্রিক্স করি, ফর এক্সাম্পল একটা হচ্ছে সাকসেস আর হচ্ছে ফেইলিওর, ঠিক আছে? সো ড্রাগ এর জন্য, আর ড্রাগ পি দিচ্ছি, ঠিক আছে? তো ড্রাগ এর জন্য আমি 100টার মধ্যে হচ্ছে 90টা সাকসেস হয়েছে আর 10টা ফেল করেছে, ঠিক আছে? তার মানে হচ্ছে আমার অ্যাকুরেসি রেট কত হবে, যদি
ওকে, আমি যেটা করতে পারি, সো 1 মাইনাস 10 ডিভাইডেড 9, রাইট? সো আমার অ্যাকুরেসি রেট হচ্ছে এখানে 89%, রাইট? আর ফর এক্সাম্পল ড্রাগ পি এর জন্য আমার সাকসেস হচ্ছে 10%, আর ফেলিয়ার হচ্ছে 90%, রাইট? আমি যদি এটাকে অ্যাকুরেসি রেট বের করি, হুম, তাহলে হচ্ছে সেখানে কি হচ্ছে দেখি। আহ ওকে, তাহলে আমাকে এটা করতে হবে। হ্যাঁ, তো বেসিক্যালি আমি যেটা করি যে কিভাবে করবো দাঁড়ান। তো আমার যদি ফেল হয়, পাস হয়েছে হচ্ছে 10, আর ফেল হয় উল্টা হবে 11%, ঠিক আছে? সো এখানে দেখেন আমার ড্রাগ এর জন্য হচ্ছে অ্যাকুরেসি রেট হচ্ছে 89%, আর ড্রাগ এর জন্য হচ্ছে অ্যাকুরেসি হচ্ছে 11%, রাইট? সো এখন যদি এত ডিফারেন্স হয়, হ্যাঁ, তাহলে কিন্তু আমি বলতে পারি যে অ্যাকচুয়ালি ড্রাগ এ এবং ড্রাগ পি এর মধ্যে ডিফারেন্স আছে, এবং ড্রাগ এ হচ্ছে বেটার, রাইট? কিন্তু অনেক ডিফারেন্স, ঠিক আছে? বাট যদি এরকম হয় যে আপনার একটা হচ্ছে 40% অ্যাকুরেসি, ওকে, আর একটা হচ্ছে 35% অ্যাকুরেসি, হুম, তখন আপনি কি করবেন? তখন হচ্ছে এই কোশ্চেন, কারণ রিয়েল লাইফে, হ্যাঁ, এত বেশি ডিফারেন্স কিন্তু হয় না, ঠিক আছে? কারণ রিয়েল লাইফে সবসময় একটা র্যান্ডমনেস থাকে। সো ইভেন যখন হচ্ছে আপনি কোভিড এর কথা বলছি, কোভিড এর ইয়েগুলো, ভ্যাকসিন গুলো কিন্তু নট ভেরি কার্যকর যখন সে হচ্ছে ফর এক্সাম্পল যদি তার ডায়াবেটিস থাকে, যদি তার আন্ডারলাইনিং কোনো কন্ডিশন থাকে, রাইট? এটা তাদের জন্য বেশি কার্যকর না। সো আপনি যদি ওই পপুলেশনকে ইনক্লুড করেন, তখন কিন্তু এফিকাসি রেটটা কমে যায়, ঠিক আছে? সো আর অনেক অনেক সময় কোভিড তো খুব মরণ ব্যাধি ছিল না, রাইট? অনেক সময় হচ্ছে অটোমেটিকলি ভালো হয়ে যায়, রাইট? সো রিয়েল লাইফে আপনার কিন্তু হচ্ছে ডিফারেন্সটা এরকম থাকে। সো এখন আপনি কিভাবে ডিফারেন্সিয়েট করবেন, রাইট? ড্রাগ এ হচ্ছে ড্রাগ পি থেকে ডিফারেন্স এবং বেশি কার্যকর, ঠিক আছে? সেই জন্য হচ্ছে আপনাকে যেটা ইউজ করতে হবে সেটা হচ্ছে পি ভ্যালিউ, ঠিক আছে? পি ভ্যালু দিয়ে আপনি যাচাই করতে পারেন যে অ্যাকচুয়ালি আপনার ড্রাগ এ কি ড্রাগ পি কে থেকে ভালো। সো একই আমরা ওদিকে চলে আসি, হাইপোথেসিস টেস্টিং, ঠিক আছে? তো আমি যদি একটা হাইপোথেসিস টেস্টিং ডিজাইন করি, আমার হাইপোথেসিস টেস্টিং কি হচ্ছে? হাইপোথেসিস, ঠিক আছে? সো আমরা আমাদের ইয়েতে দেখছি একটা হচ্ছে নাল হাইপোথেসিস, আর একটা হচ্ছে অল্টারনেটিভ হাইপোথেসিস, ঠিক আছে? তো এখানে আমার নাল হাইপোথেসিসটা কি? আমার নাল হাইপোথেসিস হচ্ছে যে ড্রাগ এ ইজ বেটার দেন ড্রাগ পি, ঠিক আছে? এটা হচ্ছে আমার নাল হাইপোথেসিস। আর আমার অল্টারনেট হাইপোথেসিসটা কি আছে? অল্টারনেট, রাইট? আমরা আমাদের পাওয়ার পয়েন্টে দেখেছি একটা হচ্ছে নাল হাইপোথেসিস, একটা হচ্ছে অল্টারনেট হাইপোথেসিস, রাইট? সো আমাদের অল্টারনেট হাইপোথেসিসটা হচ্ছে এটা উল্টা হবে, ড্রাগ এ ইজ সেম অ্যাজ ড্রাগ পি, ঠিক আছে? সো এখন আমরা পি ভ্যালু কি করি? পি ভ্যালু আমরা কেন ইউজ করি? পি ভ্যালু দিয়ে হচ্ছে আমরা এই দুইটার মধ্যে এই নাল হাইপোথেসিসকে একসেপ্ট করতে পারি অর রিজেক্ট করতে পারি, ঠিক আছে? তো আমি যদি একসেপ্ট করি, তাহলে আমার প্রথমটা যদি হচ্ছে তার মানে ড্রাগ এ এবং ড্রাগ পি এর মধ্যে ডিফারেন্স আছে। আর আমি যদি রিজেক্ট করি, তাহলে আহ, হবে যে আমার ড্রাগ এ এবং ড্রাগ পি এর মধ্যে কোনো ডিফারেন্স নাই, ঠিক আছে? সো এইটা আমরা নির্ধারণ করতে পারি পি ভ্যালু দিয়ে। এই পর্যন্ত কি সবাই ক্লিয়ার? সবাই ক্লিয়ার, রাইট? কার কারণে কোশ্চেন এই পর্যন্ত? ওকে,
আই হোপ সবাই ক্লিয়ার। আমি কারো কথা শুনতে পারি নাই, বাট আমার কথা কি শোনা যাচ্ছে ক্লিয়ারলি? জি ভাইয়া, শোনা যাচ্ছে। ওকে, ঠিক আছে। তার মানে হচ্ছে আপনারা এই পর্যন্ত বুঝতে পেরেছেন, হুইচ ইজ গুড। এখন ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড হচ্ছে, এবং আপনারা যে হচ্ছে মেশিন লার্নিং গুলো হচ্ছে রান করবেন, আপনাদের বাই ডিফল্ট যে মেশিন লার্নিং অ্যালগরিথমস গুলো হচ্ছে আপনারা ডিজাইন করা আছে পাইথনে, সেটা হচ্ছে বাই ডিফল্ট হচ্ছে পি ভ্যালু হচ্ছে 0.05 ধরা হয়। ঠিক আছে, এখন 0.05 মানে কি? সো 0.05 যদি হচ্ছে, তো পি ভ্যালু যদি 0.05 অর তার নিচে হয়, ঠিক আছে, সেটা হচ্ছে জিরো। সো পি ভ্যালু, আরেকটা কথা বলে রাখি, পি ভ্যালু হচ্ছে আপনার আহ 0 থেকে 1 পর্যন্ত এর ভ্যালু হবে। ঠিক আছে, 0 থেকে 1 পর্যন্ত হবে। সো ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড হচ্ছে পি ভ্যালু হচ্ছে 0.05। তো পি ভ্যালু যদি 0.05 এর নিচে হয়, ঠিক, তার মানে 0 থেকে 0.05, তাহলে আমরা নাল হাইপোথিসিসকে একসেপ্ট করতে পারি। আর যদি হচ্ছে 0.05 এর উপরে হয়, রাইট, তাহলে আমরা এই নাল হাইপোথিসিসকে রিজেক্ট করি। ঠিক আছে, সো আমি যদি লিখে রাখি, সেটা হচ্ছে 0.05, যদি আমি জাস্ট এখানে লিখি, যদি গ্রেটার দেন হয় তাহলে হচ্ছে আমরা রিজেক্ট করি নাল নাল হাইপোথিসিসকে, আর যদি লেস দেন হয় তাহলে হচ্ছে আমরা একসেপ্ট করি। ঠিক আছে, তো এখন ফর এক্সাম্পল আমার এই পার্টিকুলার ক্ষেত্রে, যেটা আমার ড্রাগ এতে হচ্ছে এফিকেসি রেট হচ্ছে 40% হচ্ছে, আর ড্রাগ পি তে হচ্ছে এফিকেসি রেট হচ্ছে 35%। ঠিক আছে, এক্ষেত্রে আমার পি ভ্যালু যদি 0.04 হয়, ঠিক আছে, তাহলে আমরা বলবো যে তাহলে আমরা কি করব, এখানে আমার নাল হাইপোথিসিস আমরা একসেপ্ট করতেছি, রাইট, যেহেতু পি ভ্যালু হচ্ছে 0.5 এর নিচে। সো সেক্ষেত্রে আমরা বলতে পারি ড্রাগ এ ইজ গ্রেটার দেন ড্রাগ পি। ঠিক আছে, বাট যদি হচ্ছে 6 হয়, ফর এক্সাম্পল, হুইচ ইজ গ্রেটার দেন 0.05, তাহলে আমরা বলতে পারি ড্রাগ এ এবং ড্রাগ পি এর মধ্যে কোনো ডিফারেন্স নাই। ঠিক আছে, তো এখন এই পি ভ্যালুটা বুঝলাম, পি ভ্যালু দিয়ে হচ্ছে কিভাবে আমরা একটা আমাদের অ্যাজাম্পশনকে একসেপ্ট করতে পারি আর রিজেক্ট করতে পারি। ঠিক আছে, আর এই সেম এক্সাম্পল কিন্তু অ্যাপ্লিকেবল ফল আমি যেটা সবসময় এক্সাম্পল দিয়েছি, সেটা হচ্ছে বাংলাদেশের মাথাপিছু আয়। ঠিক আছে, সেটা হচ্ছে আমরা একটা স্যাম্পল নিলাম। স্যাম্পল নেওয়ার পরে আমরা যখন বলছি যে বাংলাদেশের মাথাপিছু আয় হচ্ছে আহ $2,500, হ্যাঁ, দেন হচ্ছে আমাদের এটা হচ্ছে নাল হাইপোথিসিস, আর হচ্ছে অল্টারনেটিভ হাইপোথিসিস কি, বাংলাদেশের মাথা পিছু $2,500 না। ঠিক আছে, এটা বেশি হতে পারে, কম হতে পারে। তো সেটা হচ্ছে আমরা পি ভ্যালু দিয়ে আমরা এটাকে রিজেক্ট করতে পারি আর অ্যাকসেপ্ট করতে পারি। ওকে, এখন আসেন পি ভ্যালু জিনিসটা কি। ওকে, সো ফর এক্সাম্পল, আপনি আমাদের ভ্যাকসিনটাই চলে আসি। ফর এক্সাম্পল অ্যাস্ট্রাজেনেকার কথা বলি। অ্যাস্ট্রাজেনেকা কিন্তু প্রায় মাল্টিপল কান্ট্রিতে, রাইট, প্রায় 20টা থেকে 30টা কান্ট্রিতে প্রায় 200টারও বেশি স্যাম্পল নিয়ে, যে এক্সাম্পল দিচ্ছে এটা অ্যাকুরেট না হতে পারে, 200টা হচ্ছে স্যাম্পল নিয়ে হচ্ছে তার টেস্টটা করেছিল। ঠিক আছে, তো এখন 200টা, প্রতিটা স্যাম্পলে ফর এক্সাম্পল 50,000-এর মতো পেশেন্ট ছিল, রাইট, সেই 50,000-এর স্যাম্পলের উপরেই ভিত্তি করে হচ্ছে সে তার এফিকাসিটা দিয়েছে। ঠিক আছে, সো এখন পি ভ্যালু 0.5 মানে কি? ঠিক আছে, সো পি ভ্যালু 0.5 মানে হচ্ছে আপনি যদি র্যান্ডমলি, ঠিক আছে, র্যান্ডমলি যদি 100টা স্যাম্পল নেন, ঠিক আছে, আপনি র্যান্ডমলি হচ্ছে আপনার যদি আমি বলছি স্যাম্পল যদি 100টা নেন, ওকে, সো নট নেসেসারিলি হচ্ছে আপনি যদি 200টা স্যাম্পল নিয়েছেন, 200 স্যাম্পল না দিয়ে যদি আপনি 200টা স্যাম্পল নিয়েছেন, দেন তার উপর ভিত্তি করে হচ্ছে আপনি এই হাইপোথিসিস সিস্টেমটা করেছেন। ঠিক আছে, এই স্যাম্পলের মধ্যে না, আপনি নিউ করে যদি র্যান্ডমলি হচ্ছে আরো 100টা স্যাম্পল নেন, ঠিক আছে, তাহলে পি পি ভ্যালু যদি 0.05 হয়, তাহলে আপনার, দেখি,
আচ্ছা ঠিক আছে, আমি বলছি। তাহলে আপনার হচ্ছে আহ 100টা স্যাম্পলের মধ্যে 95%, ঠিক আছে, 95% স্যাম্পলের ক্ষেত্রে, তার মধ্যে 95টা স্যাম্পলের ক্ষেত্রেই, পার্সেন্ট না বলে 95টা বলি, নাম্বার করতে হবে, 95টা স্যাম্পলের মধ্যেই আপনার কিন্তু আপনি দেখবেন যে ড্রাগ এ ইজ বেটার দেন ড্রাগ পি, ঠিক আছে। আর অনলি 5%-এর ক্ষেত্রে 5টা স্যাম্পলের মধ্যে দেখবেন যে আপনার মানে ড্রাগ এ এবং ড্রাগ পি এর মধ্যে কোনো ডিফারেন্স নাই, ঠিক আছে। সো এটা হচ্ছে পি ভ্যালু। সো আপনি যদি ফর এক্সাম্পল পি ভ্যালু যদি 10% ধরেন, ঠিক আছে, সো আপনি যদি নন ক্রিটিক্যাল, ঠিক আছে, নন ক্রিটিক্যাল কোনো অ্যাপ্লিকেশন থাকে, ফর এক্সাম্পল আপনি যদি এরকম একটা কিছু করেন যে আহ, আমার যে কোনো নন ক্রিটিক্যাল, আমি যদি বলি যে আহ, আজকে হচ্ছে আগারগাঁয়ে হচ্ছে জ্যাম হবে কি হবে না, ঠিক আছে, এই এটা যদি আপনি হাফেজ হিসেবে টেস্ট করেন, সেটা তো নন ক্রিটিক্যাল, রাইট, এখানে কোনো জীবনের হুমকি নাই, কোনো হুমকি নাই, রাইট। সেক্ষেত্রে আপনি পি ভ্যালুটাকে একটু বাড়াতে পারেন, ঠিক আছে। তো যদি একটু পি ভ্যালুটা একটু বাড়ান, তাহলে কি হয়, আপনার স্ট্রিংজেন্টটা, আপনার মডেলটাকে একটু ফ্লেক্সিবল করছেন। সো আপনি একটু সো পি ভ্যালু অ্যাকচুয়ালি কি, পি ভ্যালু ছিল ফলস পজিটিভ, রাইট। সো আপনি একটু ভুলটা একসেপ্ট করে নিচ্ছেন। তো পি ভ্যালু 0.05 হতো, তো সেখানে যে ভুলটা হতো, আপনি পি ভ্যালু 0.10 ধরেছেন। সো 10% পি ভ্যালু ধরেছেন, তার মানে হচ্ছে আপনি একটু বেশি ভুল একসেপ্ট করতে রাজি আছেন, ঠিক আছে। সেক্ষেত্রে আপনার যদি 100টা স্যাম্পল নেন র্যান্ডমলি, সেখান থেকে হচ্ছে 90টা স্যাম্পলের মধ্যে আপনার নাল হাইপোথিসিস ঠিক থাকবে, আর 10টা স্যাম্পলের ক্ষেত্রে আপনার অ্যাজাম্পশনটা ভুল হবে, ঠিক আছে। সো এইটাই হচ্ছে আমরা পি ভ্যালু হচ্ছে এভাবে আমরা ইউজ করতে পারি। ওকে, সো আপনারা যেটা, আমি যদি পার্টিকুলার ভ্যাকসিনের কথা বলি, আপনার যখন ভ্যাকসিনে বলা হয় যে আপনি হচ্ছে আহ, আমাদের এফিকাসি রেট হচ্ছে 60%, আর মডার্নার ক্ষেত্রে 90%, রাইট। সেই ক্ষেত্রে কিন্তু অ্যাকচুয়ালি আপনার পি ভ্যালু ছিল হচ্ছে 0.05%, ঠিক আছে। তো 0.05% দিয়ে কিন্তু তারা এই রেজাল্ট আপনাকে বলেছে। সো ইভেন আপনার আমাদের যে হচ্ছে আহ মাথাপিছু আয়, ঠিক আছে, সেই মাথাপিছু আয়ও কিন্তু হচ্ছে আমরা হচ্ছে আহ বলতে পারি যে হচ্ছে আপনার এই যদি আমরা 100টা স্যাম্পল নিই, আপনি যদি ফর এক্সাম্পল র্যান্ডমলি 100টা স্যাম্পল নেন যে কোনো সব জায়গায় সবগুলো জায়গা থেকে, আপনি দেখবেন যে 100টা স্যাম্পলের মধ্যে 95টা স্যাম্পলের মধ্যেই 95টা স্যাম্পলই হচ্ছে আমাদের মাথাপিছু আয় $2,500 আশেপাশে থাকবে। আর 5টা স্যাম্পলের ক্ষেত্রে হয়তো বা খুব বেশি হবে আর কম হবে, ঠিক আছে। সো এই পর্যন্ত কি সবাই ক্লিয়ার? জি ভাই। ওকে, আমাকে একটু সময় দিবেন, আমার একটা মেসেজ, 2 মিনিট সময় দেন প্লিজ। আচ্ছা ঠিক আছে। আহ আচ্ছা, ওকে, সো রাইট, সো আমি কি যদি এখানে, ঠিক আছে, সো আমি কি বলছিলাম পি ভ্যালু যদি লেস হয় তাহলে আমি নাল হাইপোথিসিসকে একসেপ্ট করছি, আমি এটা বলেছিলাম, রাইট। সো এখানে সো স্ট্যাটিস্টিকলি আপনি যদি পি ভ্যালু, আমি যেটা বলছিলাম 0.0 থেকে 0.05 এর মধ্যে হয়, তাহলে হচ্ছে আপনি
নাল হাইপোথিসিসকে রিজেক্ট করেন, ঠিক আছে? তার মানে আপনার নাল হাইপোথিসিস উল্টা হবে, ঠিক আছে? নাল হাইপোথিসিস হচ্ছে আপনার পি ভ্যালু ড্রাগ এ ইজ বেটার দেন ড্রাগ পি, আর হচ্ছে আমাদের পার্টিকুলার টেস্টের ক্ষেত্রে বলছি, বাট এটা ডিপেন্ড করে আপনার ডিজাইনের উপরে, ঠিক আছে? তো এক্ষেত্রে আমার পি ভ্যালু যদি 0.5 এর নিচে হয় তাহলে আমরা এটাকে রিজেক্ট করতেছি, আর তাহলে আমরা এটা অল্টারনেটিভ হাইপোথিসিসটাকেই হচ্ছে একসেপ্ট করতেছি, ঠিক আছে? ওকে, সো এখন আমরা বুঝলাম যে পি ভ্যালু দিয়ে আমরা কিভাবে আমাদের টেস্টটাকে ইয়ে করতে পারি, ভেরিফাই করতে পারি। পি ভ্যালু নাথিং নাথিং বাট হচ্ছে যে আপনার যদি আপনি কয়টা, যদি আপনি 100টা স্যাম্পল নেন, সো আপনার পি ভ্যালুর উপর ডিপেন্ড করে আপনি কয়টা স্যাম্পল ভ্যালিডেট করতে পারেন সেটাই হচ্ছে এটাকে প্রকাশ করে, ঠিক আছে? এখন আসেন কনফিডেন্স লেভেল অফ সিগনিফিকেন্স। ওকে, লেভেল অফ সিগনিফিকেন্স জিনিসটা কি এখন আমরা এটা বুঝি। সো লেভেল অফ সিগনিফিকেন্স, ওকে ওকে, সো লেভেল অফ সিগনিফিকেন্স বোঝার জন্য হচ্ছে আপনাকে যেটা করতে হবে, ফর এক্সাম্পল আমি এখন আমার বাংলাদেশের মাথা পিছু আয়ের কথায় আসি, ঠিক আছে? সো ফর এক্সাম্পল আমাদের দেশের আহ আহ পরিসংখ্যান বিভাগ, তারা এই পার্টিকুলার স্টেটমেন্টটাকে প্রকাশ করার জন্য ফর এক্সাম্পল 1000টা স্যাম্পল নিয়েছে, ঠিক আছে? 1000টা স্যাম্পল নিয়ে হচ্ছে তারা হচ্ছে আহ মাল্টি প্রতিটা স্যাম্পলে কিন্তু ডিফারেন্ট ডিফারেন্ট হচ্ছে আপনার মাথাপিছু আয় আসছে, রাইট? অ্যাভারেজ মাথাপিছু আয় আসছে, ঠিক আছে? এখন আপনাকে যদি লেভেল অফ সিগনিফিকেন্স বের করতে হয়, হুম, তাহলে আপনাকে যেটা করতে হবে, আপনি হচ্ছে বুটস্ট্র্যাপিং করতে হবে। বুটস্ট্র্যাপিং জিনিসটা কি? যে আপনার যে 1000 স্যাম্পল আপনি নিয়েছেন, সেই 1000 স্যাম্পল থেকে আপনার মাল্টিপল স্যাম্পল তৈরি করতে হবে। ফর এক্সাম্পল আমি আমার প্রথম স্যাম্পলে এই 1000 স্যাম্পলটা, 1000 স্যাম্পলের মধ্যে আমি যে কোনো র্যান্ডম হচ্ছে 200টা স্যাম্পল চুজ করলাম এবং তার অ্যাভারেজ মাথাপিছু আয় নিলাম, ঠিক আছে? স্যাম্পল 2 তে হচ্ছে আমি আবার 200টা র্যান্ডমলি স্যাম্পল নিলাম, তার দেন হচ্ছে আমি আবার হচ্ছে একটা মাথাপিছু আয় বের করলাম, অ্যাভারেজ মাথাপিছু আয় বের করলাম, ঠিক আছে? তো এখানে কিন্তু ডুপ্লিকেটস অ্যালাউডেড। আমরা যখন বুটস্ট্র্যাপিং করি, বুটস্ট্র্যাপিং হচ্ছে ডুপ্লিকেট অ্যালাউডেড, ঠিক আছে? এরকম করে হচ্ছে মাল্টিপল স্যাম্পল নিলাম। ওকে, মাল্টিপল স্যাম্পল নিয়ে একটু পেইন্টসে চলে যাই, ঠিক আছে? তো আমি যদি মাল্টিপল স্যাম্পল নিই তাহলে আমি তো, তো প্রথম স্যাম্পলে ফর এক্সাম্পল আমি যদি এটাকে আহ আমি ফর এক্সাম্পল এটাকে 2500 ধরলাম, সরি এটা ইয়ে করা যাচ্ছে না, 2500 ধরলাম, আর এখানে ফর এক্সাম্পল হচ্ছে 2000, ঠিক আছে? 2K, আর এখানে হচ্ছে আপনার এটা হচ্ছে 3K, ঠিক আছে? 3K, ওকে। সো আমি যখন মাল্টিপল স্যাম্পল নিব, ঠিক আছে, আমি প্রতিটা স্যাম্পলের জন্য তো হচ্ছে আপনার ইয়ে পাবো, রাইট? মাথাপিছু আয় পাবো, অ্যাভারেজ। সো এরকম করে দেখা গেল আমি মাল্টিপল স্যাম্পল নিলাম 1000 স্যাম্পলের মধ্যে, সেখানে আমি হচ্ছে এরকম মাল্টিপল মিন পাবো, রাইট? তো বেশিরভাগ মিনই হবে আমার, ফর এক্সাম্পল ধরে নিলাম যে আমার 2500 এর কাছাকাছি, ঠিক আছে? কিছু মিন হবে যে এক্সট্রিম, রাইট? কারণ স্যাম্পল তো ডিফারেন্সিয়েট হতেই পারে, রাইট? আপনি যদি গুলশানের স্যাম্পল নেন তাহলে অবশ্যই বেশি হবে, আপনি যদি রংপুরের স্যাম্পল নেন অবশ্যই কম হবে, রাইট? তো এখানে দেখলাম আমার কিছু অ্যাভারেজ হচ্ছে এখানে আছে, ঠিক আছে? আর কিছু স্যাম্পল হচ্ছে এখানে আছে, ওকে। দেন এখানেও কিছু থাকতে পারে, এখানেও কিছু থাকতে পারে, ঠিক আছে? সো এখন আহ চলে আসি এখন, ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড হচ্ছে আমরা 95% কনফিডেন্স ইন্টারভাল ইউজ করি সবসময়, ঠিক আছে? তার মানে কি? এখন 95% ইজ নাথিং বাট আপনার যে ডেটা ডিস্ট্রিবিউশন আছে সেই ডিস্ট্রিবিউশন মিন থেকে আপনি কত পার্সেন্ট নিচ্ছেন। তো ফর এক্সাম্পল আপনি যদি 95% আমার এইটুক হয়, ঠিক আছে,
তো এটুকুই হচ্ছে আমার কনফিডেন্স ইন্টারভাল। আমি যখন 95% ইউজ করবো, আমি অ্যাকচুয়ালি এইটুকু ডেটাটাকে হচ্ছে আমি আমার কনফিডেন্সের মধ্যে রাখতেছি। সো আপনি যদি বলেন 95%, সো 95%, তো আমি 99% ইন্টারভাল আমি ইউজ করতে যাচ্ছি, তাহলে কিন্তু এটা আর স্প্রেড হবে, রাইট? তার মানে হচ্ছে আমি আরো কিছু এতটুকু হচ্ছে আমি আমার কনফিডেন্স ইন্টারভালের মধ্যে রাখতেছি, ঠিক আছে? তো এখন আমি যদি এটাকে ডিলেট করি ফর এক্সাম্পল, তার মানে হচ্ছে আমার 95% হচ্ছে আমি যদি এতটুকুর মধ্যে নিই, হ্যাঁ, ঠিক আছে, এতটুকু হচ্ছে আমার কনফিডেন্স ইন্টারভাল আছে। সো এখন আমি যদি বলি যে আমাদের মাথায় পিছু আমি আমি একটা হাইপোথেসিস ক্রিয়েট করছি। তো আমি 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 বলতেছি যে আহ, আমাদের মাথা পিছু আয়, সো ফর এক্সাম্পল আমি একটা হচ্ছে আমি নর্মাল মানুষ, আমি বলছি না, সরকার যেটা বলছে আমি $2,500 মানি না, তারা অনেক বাড়াই বলতেছে, আমি বলছি যে আমাদের মাথা পিছু আয় হচ্ছে $1,800, ঠিক আছে, $1,800, ঠিক আছে, $1,800। সো এখন 95% ইন্টারভ্যালে আপনি যে $1,800 হচ্ছে ডায়াগনোসিস টেস্টিং করেন, সো $1,800 এই পর্যায়ে থাকবে, রাইট? এখানে থাকবে। তার মানে আপনার এই $1,800 কিন্তু আপনার স্যাম্পলের অনেক বাইরে আছে, রাইট? তো যেহেতু হচ্ছে আপনি আপনার মাথা পিছু সরি কনফিডেন্স ইন্টারভাল হচ্ছে আপনি এতটুকুর মধ্যে রাখছেন, 95%-এর মধ্যে রাখছেন, রাইট? সেহেতু এই $1,800 কিন্তু হচ্ছে আপনার এই কনফিডেন্স ইন্টারভালের বাইরে আছে, তার মানে হচ্ছে আপনি এটাকে রিজেক্ট করতে পারেন, ঠিক আছে? সো এটাই হচ্ছে অ্যাকচুয়ালি দা থিওরি অফ কনফিডেন্স ইন্টারভাল। সো কনফিডেন্স ইন্টারভাল হচ্ছে আপনার আহ, যে ডেটা স্যাম্পলের যে ডিস্ট্রিবিউশন, ঠিক আছে, স্যাম্পলের ডিস্ট্রিবিউশন থেকে আপনি যে টেস্টটা করছেন, তো সেটি স্যাম্পলের মধ্যে আছে মানে কনফিডেন্স ইন্টারভালের মধ্যে আছে নাকি নাই, ঠিক আছে? সো ফর এক্সাম্পল আপনি যদি বলেন যে আমি 99% হচ্ছে কনফিডেন্স ইন্টারভাল নিতে চাই, তাহলে কিন্তু অ্যাকচুয়ালি আপনার হয়তো বা এই $1,800 হচ্ছে আপনার কনফিডেন্সের মধ্যে থাকতে পারে, ঠিক আছে? সো মোটামুটি সবাই ক্লিয়ার জিনিসটা কি কনফিডেন্স ইন্টারভাল? সো আপনি যদি ফর এক্সাম্পল আমি যদি আরেকটা এক্সাম্পল দিই, আমি $1,800 এক্সাম্পল দিলাম, আমি যদি বলি যে আমি 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 মনে করি যে $2,300 হচ্ছে 2.3K হচ্ছে আমার 2.3K হচ্ছে আমার মাথা হচ্ছে আয়, ঠিক আছে? তো 2.3 কই পড়বে? 2.3 কিন্তু অ্যাকচুয়ালি আমার এই কনফিউশন ইন্টারভালের মধ্যে, সো এখানে যদি বলি, রাইট, এখানে তো পড়বে। সো এই 2.3 কে কিন্তু অ্যাকচুয়ালি হচ্ছে আমার কনফিউশন ইন্টারভালের মধ্যে আছে, 95% কনফিউশন ইন্টারভালের মধ্যে আছে, রাইট? সেক্ষেত্রে আমি বলতে পারি যে আমি যে হাইপোথেসিস টেস্টিং করছি সেখানে এটা আমি আহ একসেপ্ট করতে পারি, রাইট? কারণ আমার মাথা পিছু আয় $2,300। সো সরকার যদি বলে যে আমাদের মাথা পিছু আয় $2,500, আপনি যদি একটা হাইপোথেসিস টেস্টিং করেন যে না আমার মাথা পিছু আয় হচ্ছে $2,300, ঠিক আছে, তার মানে আপনারটাও কিন্তু ভ্যালিডেট, কারণ 95% কনফিডেন্স ইন্টারভালে আপনারটাও কিন্তু স্ট্যাটিস্টিক্যালি সিগনিফিকেন্ট, ঠিক আছে? সো আপনারটা সঠিক এবং সরকারেরটা সঠিক, ওকে। যদি আপনি বলতে চান যে আমাদের মাথা পিছু আয় হচ্ছে $2,300, উইচ ইজ অ্যাকসেপ্টেবল বাই দিস স্ট্যাটিস্টিক্স ফর্মুলা, ওকে। সো এই জিনিসটা কি সবাই বুঝতে পেরেছেন? কার কোনো কোশ্চেন? আর ভালো তো এই জিনিসগুলো একটু প্র্যাকটিসের মধ্যে রাখবেন, কারণ হচ্ছে যে থিওরিক্যাল জিনিস তো অনেকে ভুলে যাবেন, ঠিক আছে? সো একটু প্র্যাকটিস থাকলে যে আপনাদের কোনো সমস্যা হবে না, ওকে। সো আমরা এখন আসলে আমরা রিগ্রেশন নিয়ে কথা বলি, ঠিক আছে? আহ সো রিগ্রেশন ইজ ভেরি ইন্টারেস্টিং একটা জিনিস আমাদের স্ট্যাটিস্টিক্সে, ঠিক আছে? ভেরি সিম্পল বাট ভেরি পাওয়ারফুল, ওকে। সো রিগ্রেশন হচ্ছে একটা স্ট্যাটিস্টিক্যাল টেকনিক যেটা হচ্ছে আপনি রিলেশনশিপ বের করতে পারেন দুইটা ভ্যারিয়াস ভ্যারিয়েবলস এর মধ্যে, ঠিক আছে? তো আপনি এটাকে প্রেডিক্টিং করার জন্য, ফরকাস্টিং করার জন্য ব্যবহার করতে পারেন। So, আমি যদি এক্সাম্পল দিই, আমি আবার হচ্ছে একটু চলে যাই।
সো আমি একটা 2 ডিমেনশনাল একটা চার্ট আঁকতেছি, ঠিক আছে? সো আমার এক্স এক্সিস হচ্ছে হাইট, হুম, আর ওয়াই এক্সিস হচ্ছে ওয়েট। ওকে, এখন আপনি আপনার স্যাম্পল থেকে মাল্টিপল হচ্ছে ইয়ে পেলেন। সো আমি আমি দেখতে পারতেছি, আমি যদি স্যাম্পল আমি ফর এক্সাম্পল আমি 10টা স্যাম্পল নিয়ে কাজ করব, তো 10টা স্যাম্পল হচ্ছে আমি এরকম একটা রিলেশন দেখতে পেলাম যে হাইট যদি হাইট বাড়লে ওয়েটও বাড়তেছে, সো এরকম একটা রিলেশনশিপ আমি পাবো, রাইট? এরকম আমি 5টা স্যাম্পল দিয়ে করি আপাতত। তো এরকম আমি দেখতেছি যে যদি হাইট বাড়ে তাহলে হচ্ছে ওয়েটও বাড়ছে। পজিটিভ আমরা কোরিলেশন শিখেছি, রাইট? এটা পজিটিভ কোরিলেশন। সো এখন আমাকে স্যাম্পলটা আছে। তো এখন আমি যদি একটা রিগ্রেশন চালাতে চাই, তো রিগ্রেশনটা কি? তো রিগ্রেশনটা হচ্ছে আপনার একটা লিনিয়ার, আমাদের পপুলার হচ্ছে লিনিয়ার রিগ্রেশন, ঠিক আছে? তো লিনিয়ার রিগ্রেশন আমরা টানতে চাই, তো এখানে হচ্ছে আমরা আহ এরকম একটা লাইন পাবো, ঠিক আছে? সো এই লাইনটা কিভাবে আসছে সেটা হচ্ছে আপনারা আপনাদের যে পরবর্তীতে যে মডেলস গুলো আছে, যে স্ট্যাটিস্টিক্যাল অ্যালগোরিদম, সেগুলো হচ্ছে আপনি আরো ডিটেলস জানতে পারবেন। বাট সিম্পলি মানে হাই লেভেলে বলছি, ঠিক আছে? আমরা এরকম একটা লাইন লাইন পাবো। এই লাইনটা কোত্থেকে আসছে? এই লাইনটা অ্যাকচুয়ালি আমাদের স্যাম্পল আছে, সেই স্যাম্পলের যে রিলেশনশিপ আছে তার উপর ডিপেন্ড করে হয়েছে, রাইট? সো ফর এক্সাম্পল এই স্যাম্পলের ক্ষেত্রে হাইট যদি এটা হয়, রাইট, হাইট যদি এটা হয়, ঠিক আছে, তাহলে ওয়েট হচ্ছে এইটা, ঠিক আছে? ফর এক্সাম্পল হাইট যদি ফর এক্সাম্পল 2 হয়, তার ওয়েট হচ্ছে 4, ঠিক আছে? দেন এই পার্টিকুলার এক্সাম্পলের ক্ষেত্রে হাইট হচ্ছে 4, হ্যাঁ, 4 হলে আপনার ফর এক্সাম্পল ওয়েট হচ্ছে 6, ঠিক আছে? এরকম এটা আমার স্যাম্পল থেকে হয়েছে, অ্যাকচুয়াল স্যাম্পল। এখন ফর এক্সাম্পল এই 5টা স্যাম্পল ছাড়া, হ্যাঁ, আপনি আপনি যদি আমাকে বলেন যে হাইট যদি ফর এক্সাম্পল আমি এখানে এটার কথা, এখানে যদি আমি বলি 6 হয়, ঠিক আছে? হাইট যদি 6 হয়, হ্যাঁ, তাহলে আমার ওয়েট কত হবে? কারণ কোন স্যাম্পলে কিন্তু আমার হচ্ছে হাইট 6 নামে কোনো স্যাম্পল ছিল না, রাইট? সো 6 হচ্ছে আমার কাছে অজানা। সো যেহেতু আমি রিগ্রেশন ইউজ করেছি, আমি একটা লাইন পেয়েছি, রাইট? সো লাইনটা ইউজ করে কিন্তু আমি প্রেডিকশন করতে পারি। সো আমি এখান থেকে দেখতে পারি যদি লাইন 6 হয়, যেটা আমার কোনো স্যাম্পল ছিল না, আমি জানি না ওইটা কি হবে। সো লাইন যদি 6 হয়, আমি যদি এখানে একটা লাইনটা নিই, হ্যাঁ, দেন আমি এখানে যদি লাইনটা নিই, তাহলে আমি বলতে পারি ফর এক্সাম্পল এখানে হাইট হচ্ছে 8, ঠিক আছে? ঠিক আছে, তার মানে আমি এই এই রিগ্রেশনটাকে ইউজ করে আমি বলতে পারি যদি আমার হাইটটা 6 হয়, যেটা হচ্ছে আমার জানা নাই, যেটা হচ্ছে আমি আমার স্যাম্পল ইউজ করে রিগ্রেশন ইউজ করে জানতে পেরেছি আমার ওয়েট হচ্ছে 8, ঠিক আছে? সো আপনি যদি আমরা যদি হচ্ছে আবার এখানে চলে আসি, সে ইট হেল্পস, আমি পারপাসটা দেখি, ইট হেল্পস ইন প্রেডিক্টিং। সো আমরা কিন্তু এটা প্রেডিক্ট করেছি, রাইট? এই 6টা কিন্তু আমাদের কোনোখানে ছিল না, স্যাম্পলে ছিল না। সো আমরা 6টা, আমার হাইট যদি 6 হয় তাহলে আমার ওয়েটটা কি হবে আমরা প্রেডিক্ট করছি, রাইট? সো ইট হেল্পস ইন প্রেডিক্টিং অর ফরকাস্টিং দ্য ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলস বেসড অন দ্য ভ্যালুস অফ ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলস, ঠিক আছে? তো এই ক্ষেত্রে হচ্ছে আমার আমি যদি ইন্ডিপেন্ডেন্ট ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলস হচ্ছে আমি ডিটেলস আলোচনা করছি না, কারণ হচ্ছে আপনারা জানতে এটা শিখবেন পরবর্তীতে, সো ট্রাবল হবে, সো আমি এখানে আলোচনা করছি না। সো এটাই হচ্ছে আমাদের রিগ্রেশনের পারপস, ঠিক আছে? সো আমরা রিগ্রেশন ইউজ করে আমরা অ্যাকচুয়ালি প্রেডিক্ট করতে পারি, ঠিক আছে? সো টাইপ অফ রিগ্রেশন, সো লিনিয়ার রিগ্রেশন হচ্ছে, সো আমাদের পার্টিকুলার হচ্ছে আহ সো আমাদের যদি দেখেন আমাদের এই সম্পর্কটা কিন্তু লিনিয়ার, রাইট? আস্তে আস্তে করে উপরে উঠতেছে, which is লিনিয়ার। সো একটা স্ট্রেট লাইন, সো ইট ইজ লিনিয়ার রিগ্রেশন। সো আমাদের পার্টিকুলার ক্ষেত্রে হচ্ছে এটা হচ্ছে লিনিয়ার রিগ্রেশন আমরা এখানে ইউজ করেছি, ঠিক আছে? যেখানে হচ্ছে আমাদের aims to model relationship between two variables with straight line, ওকে? যদি এখানে মাল্টিপল রিগ্রেশন থাকে, সো মাল্টিপল রিগ্রেশন বলতে কি বোঝাই? সো এখানে জাস্ট আমাদের কি ছিল, আমাদের হচ্ছে একটা হচ্ছে ভ্যারিয়েবল ছিল, সেই ভ্যারিয়েবলস উপর করে আমরা প্রেডিকশন করছি। বাট যদি আপনার ভ্যারিয়েবল অনেকগুলো হয়, ফর এক্সাম্পল আপনার এখানে কি বলতেছে মাল্টিপল ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলস, তো আপনার যদি ফর এক্সাম্পল আপনার মাল্টিপল ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলস কি কি আছে আপনার, ফর এক্সাম্পল আপনার স্যালারি আছে,
আপনার সেক্স আছে, আপনার কোথায় আপনার বাসা আছে কি আছে না, আপনি মালিক কিনা, বাসা মালিক কিনা, মাল্টিপল ভ্যারিয়েবলস আছে। সেই ভ্যারিয়েবলস এর উপর তিনটা ভ্যারিয়েবলস উপর ডিপেন্ড করে আমি কিন্তু বলতেছি যে আপনি লোন পাওয়ার যোগ্য কি যোগ্য না, রাইট? সেটাকে আমরা বলছি মাল্টিপল রিগ্রেশন। যেখানে একটা ভ্যারিয়েবল ছিল অনলি হাইট, দেন হাইট দেখে আমরা ওয়েট প্রেডিকশন করছিলাম, আর এখানে তিনটা ভ্যারিয়েবলস উপর ডিপেন্ড করে হচ্ছে আমরা আমাদের স্যালারি, আমাদের লোন পাওয়ার যোগ্য কি যোগ্য না সেটা বের করতেছি, ঠিক আছে? তো এখানে হচ্ছে লিনিয়ার রিগ্রেশন হচ্ছে একটা দুইটা ভ্যারিয়েবল থাকবে, আর মাল্টিপল রিগ্রেশন হচ্ছে মাল্টিপল ভ্যারিয়েবলস থাকবে। ওকে, তো এখানে কি কনসেপ্ট হচ্ছে আর স্কোয়ার। তো আর স্কোয়ার অ্যাকচুয়ালি হচ্ছে আর স্কোয়ারটা আমি ডিটেলস আলোচনা করছি না, এটা আপনারা শিখবেন পরবর্তী ক্লাসে। রেসিডুয়াল হচ্ছে আহ এটা তো ডিফারেন্স বিটুইন দ্য অবজার্ভড এন্ড প্রেডিক্টিং ভ্যালুস ইউজ টু অ্যাসেস দ্য অ্যাকুরেসি অফ দ্য মডেল, ঠিক আছে? তো আমি যদি এখানে আসি, দেখেন আহ আমি যখন এই লাইনটা টানলাম, হ্যাঁ, এই লাইনটা যখন টানলাম তখন দেখেন আমার কিন্তু হচ্ছে স্যাম্পলের মধ্যে, তো আমার স্যাম্পল ছিল এখানে। আমি আবার একটু ক্লিয়ার করি জিনিসটা, তাহলে বুঝতে সুবিধা হবে। So, আমি যদি এখানে লাইন টানি, ঠিক আছে, সো এই লাইনটা যখন টানি, হ্যাঁ, তো এই লাইনটার মধ্যে কিন্তু আমার এরর থাকবে, রাইট? আমার এই স্যাম্পলটা হচ্ছে এইখানে, আর আমার রিগ্রেশন হচ্ছে এখানে, রিগ্রেশন লাইনটা হচ্ছে এখানে, তো এখানে তেমন কোনো এরর নেই। বাট এই পার্টিকুলার ক্ষেত্রে কিন্তু একটা এরর আছে, রাইট? আমার স্যাম্পল বলছে এখানে, বাট আমার রিগ্রেশন, সো আমি যদি এই পার্টিকুলার স্যাম্পলই টানি, তো আমার অ্যাকচুয়াল স্যাম্পল বলছে আমার ভ্যালু হবে এখানে, বাট আমার রিগ্রেশন বলছে ভ্যালু হবে এখানে, রাইট? সো যে এই পার্টটা কিন্তু হচ্ছে আমার এরর, রাইট? সো এখানে এটার ক্ষেত্রে আমার এরর হচ্ছে এইটা, এটার ক্ষেত্রে এই স্যাম্পলের ক্ষেত্রে আমার এরর হচ্ছে এইটা, আর এই স্যাম্পলের ক্ষেত্রে আমার এরর হচ্ছে এইটা, রাইট? সো এই যে এররটা, রাইট, এই এররটা অ্যাকচুয়ালি আমরা রেসিডুয়াল বলছি। রেসিডুয়াল জিনিসটা কি? সো এই জিনিসটা দিয়ে হচ্ছে বুঝতে পারেন যে আপনি যে মডেলটা ক্রিয়েট করেছেন তার অ্যাকুরেসিতে কতটুকু, ঠিক আছে? সো এটা আপনি যদি পড়েন, সেটা হচ্ছে ডিফারেন্স বিটুইন অবজার্ভড এন্ড প্রেডিক্টেড ভ্যালুস ইউজ টু অ্যাসেস দ্য অ্যাকুরেসি অফ দ্য মডেল, ঠিক আছে? এটা দিয়ে আমরা বলতে পারি যে আমরা যে রিগ্রেশন মডেলটা রান করিয়েছি সেই মডেলটার অ্যাকুরেসিতে কতটুকু। ওকে, এই পর্যন্ত সবাই ক্লিয়ার? কার কোনো কোশ্চেন? ওকে, সো আমি এখানে আহ ওকে, ওকে, সো আমি আবার এক্সেলে চলে যাই। ওকে, স্যার আমি এবার করোনার টেস্টে আসি, ঠিক আছে? করোনার, এবং করোনা যে হচ্ছে আমরা করোনা টেস্টে আসি, রাইট? টেস্ট। সো ফর এক্সাম্পল আমি একটা টেস্ট কিট তৈরি করলাম, ঠিক আছে? সেই টেস্ট কিট দিয়ে কি করে করোনা রোগীকে নির্ণয় করা হয়, ঠিক আছে? তো আমি যদি মাল্টিপল স্যাম্পলের মধ্যে এই টেস্ট কিটটা রান করি, হ্যাঁ, তাহলে আমার চার ধরনের ডিসিশন থাকতে পারে, ঠিক আছে? সো চার ধরনের ডিসিশনটা যদি আমি প্রকাশ করতে চাই, আমাকে কনফিউশন ম্যাট্রিক্স ইউজ করতে হবে। তো কনফিউশন ম্যাট্রিক্স জিনিসটা কি, তো আমি এখনই বুঝতে পারবেন। সো একটা হতে পারে আমার অ্যাকচুয়াল, ঠিক আছে, অ্যাকচুয়াল, আর উপরে হবে প্রেডিক্টেড। ওকে, তো অ্যাকচুয়াল হচ্ছে করোনা আছে, ঠিক আছে, আর আরেকটা হবে নন করোনা, ঠিক আছে? এটা হচ্ছে আমার অ্যাকচুয়াল রেজাল্ট। ওকে, এটা হচ্ছে আমার অ্যাকচুয়াল রেজাল্ট। আর সেম ভাবেই আমার প্রেডিক্টেডের হচ্ছে একটা ভ্যালু থাকবে, রাইট? এটা হচ্ছে আমার প্রেডিক্টেড। দেখি ডিফারেন্ট কালার দিলাম। ওকে, এই পার্টটা হচ্ছে আমার অ্যাকচুয়াল, দেখি এখানে নিয়ে আসি, ঠিক আছে? এই পার্টটা হচ্ছে আমার অ্যাকচুয়াল, আর এই পার্টটা হচ্ছে আমার প্রেডিক্টেড। ওকে, যে ফর এক্সাম্পল আপনি 100টা স্যাম্পল নিলেন, ঠিক আছে? তো 100টা স্যাম্পলের মধ্যে আপনার এইখানে আছে ফর এক্সাম্পল 40টা। ওকে,
দেন এখানে আছে ফর এক্সাম্পল 20টা, এখানে আছে আপনার 60, এখানে হচ্ছে আপনার 40, 20, 60, আর এখানে আমি দিলাম হচ্ছে 20টা দিলাম, তো 60, 80, আর এখানে দিলাম 20টা, ঠিক আছে। তো এখানে 25টা দিলাম, আর এখানে হচ্ছে আমি 15টা দিলাম। ওকে, তো আপনি যখন যখন টেস্ট করবেন, সো আমি টেস্ট কিট দিয়ে আপনি যখন টেস্ট করবেন, আপনার 4 ধরনের এখানে আহ ইয়ে আসবে, রেজাল্ট আসবে, রাইট? সো এটা হচ্ছে অ্যাকচুয়াল, আর উপরটা হচ্ছে প্রেডিক্টেড। তো এই 40টা কি? এই 40টা অ্যাকচুয়ালি হচ্ছে আপনার রোগী অ্যাকচুয়ালি করোনা ছিল, এবং আপনার যে টেস্ট কিট সেটা অ্যাকচুয়ালি আপনাকে 40টাই আপনাকে বলেছে, ঠিক আছে। তার মানে হচ্ছে এটা হচ্ছে আমার ঠিক রেজাল্ট দিয়েছে, রাইট? ঠিক আছে। আর এই পার্টটা কি, আমি যদি এই পার্টটার কথা বলি, এই পার্টটা হচ্ছে আমার অ্যাকচুয়াল রোগী নন করোনা ছিল, এবং আমার টেস্ট কিটটাও নন করোনা রেজাল্ট দিয়েছে, রাইট? এটা হচ্ছে 25। তার মানে হচ্ছে এই দুইটা অ্যাকচুয়ালি আমার আহ ঠিক রেজাল্ট দিয়েছে। আর ভুল রেজাল্ট আমার কি দিয়েছে? আমার রোগী অ্যাকচুয়ালি করোনা ছিল, বাট আমার প্রেডিকশন করেছে সে নন করোনা, ঠিক আছে। তার মানে একটা ভুল, রাইট? আমার টেস্ট কিটটা হচ্ছে ভুল রেজাল্ট দিয়েছে, রাইট? আর এটা কি হচ্ছে, আমার অ্যাকচুয়ালি রোগী নন করোনা ছিল, বাট আমার টেস্ট কিটটা তাকে করোনা বলে অভিহিত করেছে। তার মানে এটাও কিন্তু অ্যাকচুয়ালি আমার ভুল, রাইট? তার মানে আমার এখানে দুইটা ভুল আছে, একটা হচ্ছে 20, আর একটা হচ্ছে 15, রাইট? এই দুটো আমার অ্যাকচুয়ালি ভুল হয়েছে। তো এখন ফর এক্সাম্পল আমাকে এখন যদি আমাকে বলা হয় আমার টেস্ট অ্যাকুরেসি কত, ঠিক আছে, টেস্ট অ্যাকুরেসি হচ্ছে অ্যাকচুয়ালি আমার 40 প্লাস 25 ডিভাইড বাই 100, রাইট? তার মানে হচ্ছে আমার টেস্ট অ্যাকুরেসি হচ্ছে আমার 40%, ঠিক আছে। 40% টাইম আমার এই টেস্ট কিটটা হচ্ছে অ্যাকুরেট। ওকে, সো এখন আমরা আমরা যেটা আলোচনা করছি সেটা হচ্ছে টাইপ 1 এবং টাইপ 2 এরর, ঠিক আছে। সো টাইপ 1 এন্ড টাইপ 4 এরর কেন আমরা, সো টাইপ 1 এন্ড টাইপ 4 এর আপনারা বুঝতে পেরেছেন। সো যেহেতু এরর, এখানে কিন্তু দুইটা এরর আছে, রাইট? একটা হচ্ছে 15, আর একটা হচ্ছে 20। তো একটা আমার অ্যাকচুয়াল করোনা রোগী ছিল, তাকে নন করোনা হচ্ছে অভিহিত করেছে, আর একটা হচ্ছে নন করোনা ছিল, তাকে আমরা করোনা রোগী বলে অভিহিত করেছি, রাইট? এই দুটো হচ্ছে এরর। তো এখন আমরা বুঝতে পারতেছেন টাইপ 1 টাইপ 2 এরর হচ্ছে দুইটার মধ্যে যে কোনো একটা। এখন আমাকে বলেন, এই যে দুটো এরর হয়েছে, সেই দুইটা এররের মধ্যে সব থেকে মানে সিরিয়াস এরর কোনটা, কে বলতে পারবেন এই পার্টিকুলার এক্সাম্পলের ক্ষেত্রে? 15 যেটা, সরি, কোনটা? 15 যেটা, 15। 15, আর কেউ? ওকে, 20, ঠিক আছে। এখন দেখেন জিনিসটা কেমন। সো ফর এক্সাম্পল আপনি একটা রোগী, হ্যাঁ, সে নন করোনা, হুম, আর আপনার মেশিন আপনাকে বলতেছে সে করোনা রোগী। তো খুব বেশি হলে কি হবে, সে হচ্ছে একটু ভয় পাবে, তার সাইকোলজিক্যাল ক্ষতি হবে, রাইট? সে বাট সে কি করবে, ঘরে থাকবে, সে প্রিকশন নিবে যাতে তার কাছ থেকে স্প্রেড না হয়, রাইট? বাট একজন রোগী হচ্ছে করোনা, বাট আপনি তাকে বলতেছেন যে সে নন নন করোনা টেস্ট, তো সে কি করবে, সে ভাববে যে আমার তো করোনা নাই, তো সে হচ্ছে বাইরে ঘোরাফেরা করবে, দেন হচ্ছে আরো করোনা করোনাটা আরো স্প্রেড হবে, রাইট? তো এই ক্ষেত্রে কিন্তু আমাদের আহ এই এই এররটা কিন্তু খুব বেশি মানে ইম্প্যাক্টফুল, রাইট? সো আমার রোগী করোনা, বাট আমার টেস্ট বলতেছে সে করোনা রোগী না। তো এই জন্যই আপনারা দেখবেন, সো আপনার যদি মনে থাকে যে আহ আহ করোনার সময় আমাদের একটা পিসিআর ছিল, রাইট? পিসিআর হচ্ছে একটা 3000 টাকা দিয়ে করতে হতো, যেটা হচ্ছে মানে সময় লাগতো, 3 দিন পরে রেজাল্ট দিত, রাইট? আরেকটা ছিল যে আরেকটা আসছিল যেটা হচ্ছে আপনার ওই যে 100 টাকা দিয়ে কেনা যায়,
র্যাপিড অ্যান্টিজেন টেস্ট, রাইট? এক ঘন্টার মধ্যে রেজাল্ট দিয়ে দেয়, রাইট? সেটা কিন্তু প্রথম দিকে আমরা অ্যাপ্রুভ করে নেই। কেন করে নেই? কারণ সেই র্যাপিড অ্যান্টিজেন টেস্টে কিন্তু অ্যাকচুয়ালি আপনার এই এররটা বেশি ছিল, যে আপনার অ্যাকুরেসি কিন্তু দুইটারই মোটামুটি সেম ছিল, পিসিআর এবং র্যাপিড অ্যান্টিজেন। বাট আমরা এটাকে টাইপ 2 এরর বলছি, যেটা সিরিয়াস। সেটা হচ্ছে আপনার ওই কিটটা অনেক করোনা রোগীকে নন করোনা বলছিল। এটা হচ্ছে ভেরি সিরিয়াস এরর। এই কারণেই প্রথম দিকে এটাকে আমরা কিন্তু অ্যাপ্রুভ করিনি, সরকার থেকে অ্যাপ্রুভ করা হয়নি, ঠিক আছে? সো এটাকে আমরা টাইপ 2 এরর বলতেছি, আর টাইপ 1 এরর হচ্ছে অন্যটা। ওকে, সো এটাই হচ্ছে আপনাদের এটা হচ্ছে আমাদের দুই ধরনের এরর। ওকে, সো আই হোপ আপনাদের কোনো কনফিউশন নাই এখানে। আর আমাদের লাস্ট দুটো টপিক হচ্ছে, একটা হচ্ছে এটা হচ্ছে মেশিন লার্নিং রিলেটেড, এটা হচ্ছে আন্ডার ফিটিং এবং ওভার ফিটিং, আর একটা হচ্ছে বায়াস এন্ড ভ্যারিয়েন্স। ওকে, সো একটু বুঝি, হ্যাঁ। সো আমি আবার পেইন্টে চলে যাই। সো আপনারা সবাই জানেন যে আমরা যখন মেশিন লার্নিং দিয়ে কোনো মডেল তৈরি করি, আমরা দুই ধরনের ডেটা নিই। একটা হচ্ছে টেস্ট ডেটা, ট্রেন ডেটা, আর একটা হচ্ছে টেস্ট ডেটা, ঠিক আছে? তো ফর এক্সাম্পল আপনাকে যদি 5,000 স্যাম্পল দেওয়া হয়, তো 5,000 স্যাম্পলের মধ্যে আপনাকে যদি বলা হয় যে হচ্ছে আমাকে একটা মডেল ক্রিয়েট করে দেখাও, তো প্রথমে আপনি কি করেন? প্রথমে হচ্ছে আপনার 5,000 স্যাম্পলটাকে আপনি দুই ভাগে ভাগ করবেন। একটা হচ্ছে ট্রেন, রাইট? ট্রেন, আরটা হচ্ছে টেস্ট, ঠিক আছে? তো দুই ভাগে আপনি ভাগ করেন টেস্ট। ওকে, সো সাধারণত ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড হচ্ছে 25 to 30% ডেটাকে আমরা আলাদা করে রাখি টেস্ট করার জন্য মডেলটাকে। সো ট্রেন ডেটার উপরে আমাদের মডেলটা ট্রেন হবে, যে ডিফারেন্ট ডিফারেন্ট মানে আন্ডারস্ট্যান্ডিং নিবে ডেটা থেকে। দেন সেই আন্ডারস্ট্যান্ডিং এর উপর ভিত্তি করে সে হচ্ছে একটা মডেল তৈরি করবে। সেই মডেলটাকে টেস্ট করার জন্য আমরা এই টেস্ট ডেটার উপরে আমাদের মডেলটাকে রান করাবো। দেন আমরা অ্যাকুরেসি চেক করবো, রাইট? সো ক্লাসিফিকেশন হলে সেম ধরনের কনফিউশন ম্যাট্রিক্স পাবেন, রাইট? কনফিউশন ম্যাট্রিক্স পাবেন, দেন হচ্ছে আমরা অ্যাকুরেসি বের করবো সেখান থেকে। ওকে, সো এখন হোয়াট ইজ আন্ডার ফিটিং এন্ড ওভার ফিটিং? ঠিক আছে, আন্ডার ফিটিং হচ্ছে আপনার ট্রেন ডেটাতে আপনার যে, ফর এক্সাম্পল আমার যদি এরকম স্যাম্পল থাকে, হ্যাঁ, দেন হচ্ছে এখানে, ওকে। সো এই পার্টিকুলার এখানে দেখেন এখানে কিন্তু হচ্ছে আমাদের এই পার্টটা কিন্তু লিনিয়ার রিগ্রেশন আছে, ঠিক আছে? বাট এই পার্টটা কিন্তু আবার লিনিয়ার রিলেশনশিপ ফলো করতেছে না, এই পার্টটা আবার নিচে নেমে গেছে, রাইট? ঠিক আছে, এই পার্টটার কারণে হচ্ছে আমরা লিনিয়ার রিগ্রেশন ইউজ করতে পারছি না, রাইট? বাট এখানে ফর এক্সাম্পল আপনি যদি লিনিয়ার রিগ্রেশন ইউজ করেন, ঠিক আছে, আপনার কিন্তু অনেক বড় গ্যাপ। তার মানে আন্ডার ফিটিং হচ্ছে ট্রেনিং ডেটাতে আপনার হচ্ছে আপনার মডেলটা ওই ডেটার ডাইনামিক্স বুঝতে পারেনি। তার মানে আন্ডার ফিটিং হলে আপনার ট্রেনিং ডেটাতে অ্যাকুরেসি অনেক কম হবে। তো যদি আন্ডার ফিটিং হয়, আপনার ট্রেনিং ডেটাতেই হচ্ছে অ্যাকুরেসি কম হয়, তাহলে কিন্তু টেস্ট ডেটাতে অ্যাকুরেসি কম হবে, রাইট? সো সেখানেও কিন্তু আপনি যদি এখানে মডেল তো এরকম হয়, আর টেস্ট ডেটাতেও কিন্তু হচ্ছে যে এরকম কোনো রেজাল্ট থাকে, তাহলে কিন্তু আপনার অ্যাকুরেসি অনেক কম হবে, ঠিক আছে? তার মানে হচ্ছে আন্ডার ফিটিং হচ্ছে আপনার ট্রেনিং ডেটায় আপনার অ্যাকুরেসি কম হলে আমরা সেটাকে আন্ডার ফিটিং বলছি, ঠিক আছে? বাট যদি ওভারফিটিং হয়, তো ওভারফিটিংটা কি আমি বোঝাচ্ছি, ওভারফিটিং কখন হয়? আমরা যখন মডেলটা অনেক কমপ্লেক্স করে ফেলি, ঠিক আছে? সো আমি যদি এই পার্টিকুলার এক্সাম্পলের ক্ষেত্রে বলি যে আপনি যদি মডেলটা অনেক কমপ্লেক্স করে ফেলেন, তো আমরা যেটা আমি যদি বাংলা ভাষায় বলি, আমরা সবসময় যেটা করি যে আপনি মডেলের মেকানিজম না বুঝেই আপনি মুখস্থ করা শুরু করেছেন। আমরা মুখস্থ, ফর এক্সাম্পল আমাদের ছোটবেলায় সবসময় বলা হতো যে মুখস্থ করা দরকার নেই, আমরা যেন বুঝে বুঝে পড়ি, রাইট? তো আপনার মডেলের ক্ষেত্রেও সেম জিনিস অ্যাপ্লিকেবল। আপনাকে মডেলটাকে কিন্তু আপনার মেকানিজমটা বুঝতে হবে, আপনার মডেলের আর ডেটার, নট আপনাকে মুখস্থ করতে হবে। তো মুখস্থ করে আমরা কি বলছি এখানে,
তো আপনি যদি কমপ্লেক্স মডেল ইউজ করেন, আপনার মডেলটা কি করবে, আপনি ওই স্যাম্পলটাকে রিড করা শুরু করবে, কোনো ট্রেন্ড সে ফলো করবে না। ঠিক আছে, সো আমি যদি এটাকে যদি পুরোপুরি আহ, মুখস্থ করি, ফর এক্সাম্পল আমার মডেলটা হবে এরকম যে সবগুলো পয়েন্টই হচ্ছে সে হচ্ছে রিড করবে। ঠিক আছে, তো এখানে কিন্তু আমার কোনো এরর নাই, তাই স্যাম্পল থেকে সবগুলো স্যাম্পল মিলে গেছে, রাইট? সো আমার ট্রেনিং ডেটাতে কিন্তু হচ্ছে আমার অ্যাকুরেসি 100%, রাইট? তার মানে আপনারা অনেকে মনে করতে পারেন যে অ্যাকচুয়ালি ট্রেনিং ডেটাতে হচ্ছে 100% আমার অ্যাকুরেসি, আমার তো মডেলটা অনেক ভালো, রাইট? নট নেসেসারিলি সবসময় ট্রু হবে। তো দেখেন আমার এটা অনেক কমপ্লেক্স মডেল। সো আমি যদি এখানে এরকম করে আমার মডেলটাতে এরকম হয়, ঠিক আছে, তাহলে দেখা গেল আমার যখন টেস্ট ডেটা আমি যেটা করতে যাচ্ছি সেটা ফলো করতেছে না। টেস্ট ডেটাতে হচ্ছে আমার যদি এরকম স্যাম্পল থাকে, রাইট, আমার ট্রেন ডেটার মতো স্যাম্পল না হয়ে অন্যরকম স্যাম্পল হয়ে গেল, তাহলে কিন্তু হচ্ছে আহ কোনো অনেক এরর থাকবে, রাইট? সো এটাকে আমরা বলছি ওভারফিটিং। সো আপনার ট্রেনিং ডেটা হচ্ছে অনেক ভালো অ্যাকুরেসি, বাট টেস্ট ডেটা হচ্ছে অনেক কম অ্যাকুরেসি, কারণ হচ্ছে আপনি মডেলটাকে ওভারফিট করেছেন। সো সবসময় মনে রাখবেন যে আমরা যখন মডেল তৈরি করি তখন কিন্তু অ্যাকচুয়ালি আমরা কিন্তু ডেটাটাকে মুখস্থ করি না। আমরা যেটা করি সেটা হচ্ছে আমরা ট্রেন্ডটাকে ফলো করি। So আমি একটা এক্সাম্পল দিচ্ছিলাম যে হাইট যদি বেশি হয় তাহলে ওয়েট বেশি হবে, ঠিক আছে? সেখানে আমরা এরকম একটা মডেল পেয়েছিলাম, ঠিক আছে? তো এরকম একটা মডেল আমাদের যেহেতু এরর সবসময় মডেলে থাকবে, সেটার জন্য তো আমরা স্ট্যাটিস্টিক্স করছি, রাইট? তার সত্ত্বেও আমি যে ট্রেন্ড ফলো করেছি, ওভারঅল হাই লেভেলে কিন্তু আপনার অ্যাকুরেসি এই মডেল থেকে বেশি হবে, কারণ এখানে আপনি কোনো মডেল ফলো করেননি, আপনি কিন্তু ডেটাটাকে ফলো করেছেন। তো আপনার ট্রেনিং ডেটা যে ডেটা ছিল, আপনার টেস্ট ডেটা বা অন্য কোনো ডেটা না থাকতে পারে, রাইট? সো আন্ডারফিটিং হচ্ছে আপনার ট্রেনিং ডেটা হচ্ছে আপনার অ্যাকুরেসি অনেক কম, বাট টেস্ট ডেটা হচ্ছে অ্যাকুরেসি কম, রাইট? আপনার আমার ডেটাটাকে বুঝতে পারেননি, ট্রেন্ডটাকে ফলো করতে পারেননি। আর ওভারফিটিং হচ্ছে আপনার আপনি ডেটাটাকে ট্রেন্ড ফলো না করে পুরো ডেটাটাকে কপি করা শুরু করেছেন। তো সেটা হলে যেটা হয়, তো এটা সাধারণত কখন হয়, আপনি যখন কমপ্লেক্স মডেল ইউজ করেন, ঠিক আছে, সেক্ষেত্রে ও মানে খুব বেশি ওভার রিলায়েন্ট হয়ে যায়, আপনার অনেক বেশি কনফিডেন্স হয়ে যায় মডেল। সো যেটা করে সে পুরো ডেটাটাকে ফলো করা ট্রাই করে। সেক্ষেত্রে হচ্ছে আপনার ট্রেনিং ডেটা হচ্ছে আপনার অ্যাকুরেসি অনেক বেশি, বাট তারপরেও আপনার টেস্ট ডেটা বা অন্য কোনো ডেটায় আপনার অ্যাকুরেসি কিন্তু অনেক কম থাকে, ঠিক আছে? সো এটা হচ্ছে আপনার ফান্ডামেন্টালস অফ আপনারা পরবর্তী ক্লাসে যে হচ্ছে যেটা শিখবেন যে মেশিন লার্নিং অ্যালগরিদম, সেখানে কিন্তু এটাই ফান্ডামেন্টালস, ঠিক আছে? তো আন্ডার ফিটিং ও ওভার ফিটিং এই জিনিসটা সবাই ক্লিয়ার? কার কার কোশ্চেন? ওকে, এখন আমাদের একটা এখন হচ্ছে আমাদের প্রপার প্রপার হচ্ছে আমাদের একটা মেশিন লার্নিং অ্যালগরিদম কি কি হওয়া উচিত। সো আপনি বুঝতেই পারতেছেন যে সেটা হচ্ছে আমরা বায়াস এন্ড ভ্যারিয়েন্স দিয়ে প্রকাশ করতে পারি, ঠিক আছে? আমরা আবার হয়তো চলে যাই। আচ্ছা, এখন আমরা বলছি, আমরা যদি দেখি বায়াস, রাইট? So bias refers to the error due to overly simplified assumption in the learning algorithms. So এটা আসলে কি মিন করছে? সো আমরা যদি একটু উপরে যাই, সো আমাদের আন্ডারফিটিং মিন করছে, রাইট? সো bias refers to the error due to the overly simplistic assumption in the learning algorithms. তার মানে হচ্ছে আমার হচ্ছে আন্ডারফিটিং হচ্ছে এখানে, ঠিক আছে? These assumptions make the model easier to comprehend and learn, but might not catch the underlying complexity of the data, ঠিক আছে? সো আমার হচ্ছে যদি আমি আন্ডারফিটিং হয় সেটাকে আমি বায়াস বলতেছি, ওকে? আর ভ্যারিয়েন্সটা কি হচ্ছে? ভ্যারিয়েন্স অন দ্য আদার হ্যান্ড is the error due to the model sensitivity to the fluctuation in the training data. Okay, so এই ট্রেনিং ডেটা যে আমার যদি বায়াস যদি হচ্ছে
কম হয়, রাইট? বায়াস কম হলে আপনার তার মানে আমার আন্ডারফিটিং হচ্ছে, আন্ডারফিটিং হলে আমার টেস্ট যেটা কিন্তু আমার অ্যাকুরেসি কমে যাচ্ছে, রাইট? তার মানে হচ্ছে বায়াস যদি কম হয়, ভ্যারিয়েন্স যদি বেশি হয়, তাহলে ইটস নট আইডিয়াল ফর ইউ, রাইট? আর বায়াস যদি বেশি হয় এবং ভ্যারিয়েন্স যদি অনেক কম হয়, তাহলেও কিন্তু ইটস নট গুড ফর ইউ। আপনাকে যেটা করতে হবে, একটা মিডল গ্রাউন্ড আসতে হবে। বায়াস এবং ভ্যারিয়েন্সটা অ্যাকচুয়ালি আপনাকে কন্ট্রোল করতে হবে, ঠিক আছে? সো আপনাদের ক্ষেত্রে হচ্ছে আমি সবসময় যেটা হবে যে আমি যদি আন্ডারফিটিং এ যাই, সো আপনারা দেখবেন আপনার ফর এক্সাম্পল একটা মডেল ক্রিয়েট করতেছেন, ঠিক আছে? মডেল ক্রিয়েট করার পর হচ্ছে আপনি অনেক ধরনের প্যারামিটার ইউজ করতেছেন। তো প্রথমে বাই ডিফল্ট করলেন আপনি অ্যাকুরেসি আসলে 75%, আপনি একটু টুইক করলেন, টুইক করার পর দেখলেন যে 80% হয়ে গেছে, আরো টুইক করলেন, আরো স্যাম্পল বাড়ালেন, 80%, দেন 82% হয়েছে, দেন 84% হয়েছে, 86% হয়েছে, ঠিক আছে? তারপরে 86% হওয়ার পরে আপনি দেখবেন যে আপনি আর যতই টুইক করেন, যতই হচ্ছে মানে কমপ্লেক্স করেন মডেলটাকে, আর কিন্তু বাড়বে না, 86% যে এটা একেবারে স্থির হয়ে যাবে, ঠিক আছে? যখনই দেখবেন যে স্থির হয়ে গেছে, তখনই আপনাকে বুঝতে হবে মানে একটা মানে আমার হাইয়েস্ট আউটপুট হচ্ছে এইটা। তারপরে যদি আপনি আরো কোনো কমপ্লেক্সিটি অ্যাড করেন, তাহলে যেটা হবে যে আপনি মডেলটা কিন্তু হচ্ছে তখন আর ট্রেন্ড ফলো করবে না, আপনার যেটা বললাম যে আমার ওভারফিটিং হবে, যেটা হচ্ছে এই ডেটাগুলোকে মুখস্থ করা শুরু করবে, ঠিক আছে? সো আপনাকে বুঝতে হবে যে কোন পয়েন্টে যে আমার মানে এফিসিয়েন্সি শেষ হয়ে যায়, ঠিক আছে? সেইটা হচ্ছে আপনার একজন আইডিয়াল, আপনি যখন মডেল তৈরি করবেন, এটা হচ্ছে একটা আইডিয়াল সিনারিও, সেই পয়েন্টটাকে আপনাকে আইডেন্টিফাই করতে হবে, ঠিক আছে? সেই পয়েন্টটাকে আইডেন্টিফাই করার জন্য আমরা সেটাকে বায়াস এন্ড ভ্যারিয়েন্স দিয়ে সেটাকে কন্ট্রোল করতে পারি, ওকে? উইচ ইজ বায়াস এন্ড ভ্যারিয়েন্স ইজ রিলেটেড টু আন্ডারফিটিং ওভারফিটিং অফ ডেটা, ওকে? এটাই হচ্ছে ফান্ডামেন্টালস, থিওরিটিক্যাল ফান্ডামেন্টালস। আপনি যদি কোনো মেশিন লার্নিং আমরা আপনার ফিউচার ইউজ করবেন, ওকে? সো আই হোপ মোটামুটি এটাই হচ্ছে আমাদের বেসিক স্ট্যাটিস্টিক্স আপনার ইয়ার জন্য। আপনাদের আপনাদের নেক্সট যে মডিউলটা, যেটা হচ্ছে মেশিন লার্নিং অ্যালগরিদমস ইউজ করবেন, সেটার জন্য আই হোপ যে এর বাইরে যে বেসিক যে জিনিসগুলো হচ্ছে আপনাদের লাগবে না। অবশ্যই আপনাদের পার্টিকুলার মেশিন লার্নিং এর ক্ষেত্রে যে অ্যালগরিদমস গুলো সেগুলো সম্পর্কে আপনার জানতে হবে, বাট বেসিক যদি স্ট্যাটিস্টিক্স কথা বলি, আই হোপ ইট ইজ এনাফ ফর ইউ, এবং আপনারা সেটা সেটা ইউজ করে কিন্তু আপনারা আপনাদের মেশিন লার্নিং গুলো হচ্ছে শিখতে পারবেন, ওকে? সো আমরা এখানে শেষ করবো স্ট্যাটিস্টিক্স। তো আর কোনো কোশ্চেন? কোশ্চেন আপনারা করতে থাকেন, আমি হচ্ছে আপনাদের ফিডব্যাক ফর্মটা দিচ্ছি। আর কোনো কোশ্চেন? সো কোশ্চেন না থাকলে একটা ফিডব্যাক দেন যে আপনাদের কি স্ট্যাটিস্টিক্সটা বেশি টাফ মনে হচ্ছে? না ভাই, ঠিক আছে, এরকমই তো। টাফ মনে হলে না হলে ভালো। তো আমরা ওকে, সো হচ্ছে আমরা তাহলে যেহেতু আমাদের আরো 20 মিনিট আছে, সো আমরা হচ্ছে ইন্ট্রোডাকশন দিতে পারি আমাদের ডেটা ভিজুয়ালাইজেশন, ওকে? তো ওকে, আমরা তাহলে আবার ফিরে আসি আমাদের এই পার্টটা হচ্ছে কি আমাদের অফিসিয়াল, আমরা আমাদের বেসিক স্ট্যাটিস্টিক্স শেষ করতেছি, ওকে? তো আমরা শেষ করলাম। ওকে, সো এখন আমরা ডেটা ভিজুয়ালাইজেশনের নিয়ে কাজ করব, ওকে? সো
So, কেউ কি বলতে পারবেন যে ডেটা ভ্যালুয়েশন হচ্ছে আমরা কেন ইউজ করি বা কেন আমাদের দরকার ডেটা ভ্যালুয়েশন করা? সংক্ষেপে যদি বলেন কেউ। কেউ কি কখনো ডেটা ভ্যালুয়েশন ইউজ করেছেন? সবাই চুপ করুন, আপনার কখনো কি কোনো ডেটা ভ্যালুয়েশন ইউজ করেননি? তাই আমি আপনাদের বলছি যেটা হচ্ছে আমরা কেন ডেটা ভ্যালুয়েশন ইউজ করব, কারণ কি? আপনার ভাইয়া ওই মানে এক্সেলে ইউজ ম্যাসিভ করতে হয়। ডেটাকে ইজিলি জি বলেন বলেন। ভিজুয়ালাইজেশন ইউজ করি। ওকে, সো আমি যদি সংক্ষেপে বলি যে আহ, আহ, আপনাকে যদি ফর এক্সাম্পল একটা ডেটা দেওয়া হয়, ঠিক আছে, ডেটা বেস দেওয়া হয়, তো আপনি আহ, আপনি হচ্ছে ডেটা হচ্ছে আহ, দিয়ে এই ট্রেন্ড গুলো, হ্যাঁ, ট্রেন্ড গুলো হচ্ছে বুঝতে আমাদের ব্রেন কিন্তু সবসময় আপনাকে যদি অনেকগুলো ডেটা পয়েন্টস দেওয়া হয় সেখান থেকে আমাদের বুঝতে যে কষ্ট হবে যে ডেটা ভিজুয়ালাইজেশনের মাধ্যমে আপনি সেটাকে প্রকাশ করেন, তাহলে আমাদের ব্রেন কিন্তু সেগুলো ইজিলি ক্যাচ করতে পারে, কারণ আমাদের ব্রেন কিন্তু অ্যাকচুয়ালি ট্রেন্ড গুলো ফলো করে, রাইট? মানে আমাদের ভিজুয়ালাইজেশনের উপর আমাদের ভিজুয়ালাইজেশন দিয়ে হচ্ছে আমাদের ব্রেন ভালো কাজ করতে পারে, ঠিক আছে? তো ডেটা ভিজুয়ালাইজেশন হচ্ছে আমরা ইউজ করি কারণ হচ্ছে যাতে হচ্ছে আমরা ইজিলি ডেটার আন্ডারলাইনিং জিনিসগুলো বুঝতে পারি, ঠিক আছে? এটাই হচ্ছে দ্য প্রাইমারি অবজেক্টিভ অফ ডেটা ভিজুয়ালাইজেশন। ওকে, সো এখন ডেটা ভিজুয়ালাইজেশনের জন্য হচ্ছে আমরা মূলত সো পাইথনে আপনারা দেখবেন যে, আচ্ছা সরি, আমাকে 2 মিনিট সময় দিবেন, আমি জাস্ট একটু মেখে একটু অন্যরা পাঠিয়ে দিয়ে আসি। ওকে, সরি। সো আমাকে শোনা যাচ্ছে, রাইট? জি ওকে, সো এখন আমরা পাইথনে আমরা যদি ডেটা ভ্যালুয়েশনে কাজ করতে চাই, সো পাইথনে হচ্ছে ডেটা ভ্যালুয়েশনে কাজ করার জন্য হচ্ছে ফান্ডামেন্টাল ব্লকস হচ্ছে ম্যাটপ্লটলিব, ঠিক আছে? ম্যাটপ্লটলিব লাইব্রেরি হচ্ছে ফান্ডামেন্টাল ব্লক, ঠিক আছে? আমি যদি আপনাদের একটু দেখাই, সো আপনি ম্যাটপ্লটলিব সার্চ করেন, ঠিক আছে? আপনি দেখবেন যে ম্যাটপ্লটলিব হচ্ছে লাইব্রেরি যেটার উপর ভিত্তি করে মাল্টিপল ডেটা ভ্যালুয়েশন লাইব্রেরি পাইথন তৈরি করা হয়েছে। সো আপনাদের যাদের হচ্ছে বাই ডিফল্ট অ্যানাকোন্ডাতে ম্যাটপ্লটলিব ইনস্টল করা থাকে, বাট যাদের ইনস্টল করা নাই তারা হচ্ছে ইজিলি এফপিপি ইউজ করে বা কন্টা ইউজ করে হচ্ছে আপনি ম্যাটপ্লটলিব ইনস্টল করতে পারেন। ওকে, সো আমরা সাধারণত ম্যাটপ্লটলিব ইউজ করব। সো এটা হচ্ছে ফর এক্সাম্পল আমি এখানে দুইটা, সো আমাদের হচ্ছে ম্যাটপ্লটলিব হচ্ছে ম্যাটপ্লটলিব প্রাইভেট আমি পিএলটি, এটা হচ্ছে আমাদের ইম্পোর্ট করলাম আমরা হচ্ছে আমাদের লাইব্রেরি হিসেবে, আর আমরা সিবর্ন ইউজ করলাম, ঠিক আছে? সিবর্ন হচ্ছে আরেকটা লাইব্রেরিজ ফর আপনার ডেটা ভিজুয়ালাইজেশন। সিবর্ন কেন ইউজ করা, ম্যাটপ্লটলিব থাকা সত্ত্বেও সিবর্ন কেন ইউজ করা হয়েছে? সিবর্ন আমরা ইউজ করব কারণ হচ্ছে সিবর্ন ক্রিয়েট করা হয়েছে আমরা যেন ডেটা ফ্রেম নিয়ে কাজ করতে পারি, ঠিক আছে? তো ম্যাটপ্লটলিব হচ্ছে বিল্ডিং ব্লকস অফ পাইথন। সো এই সিবর্নটা কিন্তু অ্যাকচুয়ালি ম্যাটপ্লটলিবের উপর ভিত্তি করেই তৈরি করা হয়েছে। সো
ম্যাটপ্লটলিব থাকা সত্ত্বেও সিবর্ন কেন ইউজ করা হলো, কারণ সিবর্ন অ্যাকচুয়ালি আপনাকে ডেটা ফ্রেম নিয়ে কাজ করতে হেল্প করে, ঠিক আছে। সো আমরা আরো ডিটেলসে জানবো ফিউচারে, বাট এখন আপনারা যদি জানেন সেটা হচ্ছে ডেটা ভিজুয়ালাইজেশন তো মাল্টিপল চার্টস আছে, ঠিক আছে। ওকে, মাল্টিপল চার্টস আছে। সো আমরা হচ্ছে আহ একটা একটা করে দেখি। সো একটা হচ্ছে যে আমাদের কোড জানতে হবে, ঠিক আছে, ইট ইজ ইম্পর্টেন্ট পার্ট। আর একটা হচ্ছে কোড জানা ছাড়াও আমাদেরকে চার্ট গুলোকে বুঝতে হবে, যে কোন চার্ট কি দিয়ে কি বোঝায় সেটাও আমাদের বুঝতে হবে, ঠিক আছে। সো আমরা প্রথম লাইন চার্ট নিয়ে শুরু করি, ঠিক আছে। সো আপনি দেখেন আমরা এখানে হাইট এবং ওয়েট নামে দুইটা লিস্ট তৈরি করতেছি, ঠিক আছে। ওকে, সো আমি এখানে পিএলটি ডট প্লট, হ্যাঁ, এই প্লটটা হচ্ছে পিএলটি ডট প্লট আমরা কেন ইউজ করি, এটা লাইন চার্ট তৈরি করার জন্য। সো আপনারা যদি হচ্ছে আহ ম্যাটপ্লটলিবের ম্যাটপ্লটলিব এপিআই দেখেন, এপিআই রেফারেন্স, এখানে আপনারা দেখবেন মাল্টিপল হচ্ছে এপিআই থাকবে, ফাংশন গুলো থাকবে। সো এই পিএলটি ডট প্লট, এখানে দেখেন আমরা এখানে হাইট প্রোভাইড করতেছি এবং ওয়েট প্রোভাইড করতেছি, দুইটা লিস্ট প্রোভাইড করতেছি, রাইট। এখানে তার মানে হাইট হচ্ছে আমার এক্স এক্সিস আর ওয়েট হচ্ছে আমার ওয়াই এক্সিস, ওকে। আর পিএলটি ডট টাইটেল, সো একটা চার্টের যদি টাইটেল দিতে চান তাহলে হচ্ছে আপনাকে ডট টাইটেল এই অবজেক্ট এই ফাংশনটা ইউজ করতে হবে। দেন সেখানে আমি বলতেছি রিলেশনশিপ অফ দ্য হাইট এন্ড ওয়েট, দেখেন আমার টাইটেল কিন্তু হচ্ছে চলে আসছে, রাইট, রিলেশনশিপ অফ দ্য হাইট এন্ড ভার্সেস ওয়েট। আমার এক্স লেভেল এবং ওয়াই লেভেল, সো এক্স লেভেলে আমি বলছি কি হাইট, তো দেখেন এক্স লেভেলে আমার হাইট চলে আসছে এবং ওয়াই লেভেলে আমার ওয়েট চলে আসছে, ঠিক আছে। দেন আমার চার্টটাকে শো করার জন্য হচ্ছে আমি পিএলটি আর শো এখানে লিখছি, ওকে। তার মানে হচ্ছে আমরা একটা লাইন চার্ট ক্রিয়েট করলাম, ঠিক আছে। লাইন চার্ট আমি কখন ইউজ করব, ওকে। সো লাইন চার্ট আমি সাধারণত ইউজ করি কখন, যদি আহ একটা হতে পারে যে দুইটা নিউমেরিক ভ্যারিয়েবলস, ঠিক আছে। আমার দেখেন হাইটও কিন্তু নিউমেরিক ভ্যারিয়েবলস এবং ওয়েটও কিন্তু নিউমেরিক ভ্যারিয়েবলস, ওকে। দেন এই দুইটা রিলেশনশিপের মধ্যে আমি একটা রিলেশনশিপ দেখতে যাচ্ছি, ঠিক আছে। সো সেক্ষেত্রে হচ্ছে আমরা লাইন চার্ট ইউজ করবো, ওকে। সো আরেকটা হতে পারে আপনারা দেখবেন যে স্টক মার্কেটে এরকম একটা চার্ট থাকে, রাইট, লাইন চার্ট। স্টক মার্কেটে লাইন চার্ট থাকে। সো আপনি যদি কন্টিনিউয়াসলি একটা ইয়ে দেখতে চান, সো আপনি কন্টিনিউয়াসলি আপনার ভ্যালু, তার মানে স্টক প্রাইস বাড়ছে নাকি কমছে, এইটা দেখার জন্য কিন্তু অ্যাকচুয়ালি আপনাকে লাইন চার্ট ইউজ করতে হবে। লাইন চার্ট অ্যাকচুয়ালি আমরা কখন ইউজ করি, একটা হচ্ছে যদি যদি দুইটাই আপনার এক্স এক্সিস এবং ওয়াই এক্সিসে যদি দুইটা নিউমেরিক ভ্যারিয়েবলস থাকে, দেন আপনার যদি কোনো কন্টিনিউয়াস নিউমেরিক ভ্যারিয়েবলস হচ্ছে আহ, দেখতে হয়, তাহলে আমরা লাইন চার্ট ইউজ করি। লাইন চার্টটা যেহেতু এরকম হয়, ওকে। সো লাইন চার্ট নিয়ে হচ্ছে আমরা দুইটা ভ্যারিয়েবলস এর মধ্যে রিলেশনশিপ দেখতে পারি, ওকে। সো আমি যদি এখানে ফর এক্সাম্পল যদি বলি, সো আমার হাইট বাড়তেছে, রাইট, যে হাইট বাড়লে যদি আমি বলি আমার ওইটা বাড়ে, সো 2 6 7, আমি যদি এটাকে 8 আর এখানে 9 দিই আর এখানে 10 দিই, আচ্ছা, পিএলটি না ডিফাইন, তার মানে হচ্ছে আমি এটাকে আগে ইয়ে করে নিই। Okay, দেখেন, তার মানে দেখেন আমরা এখান থেকে কি বলতে পারি। সো আমি যদি আমাকে যদি এই চার্ট দেওয়া হয়, সো এই চার্টটা দিয়ে যদি আমাকে বলতে বলা হয় এটা এক্সপ্লেন করো, সো আমি এক্সপ্লেন করবো এভাবে। আমরা দেখতে পাচ্ছি ফ্রম চার্ট যে হাইট এবং ওয়েটের মধ্যে একটা পজিটিভ রিলেশনশিপ আছে, পজিটিভ কোরিলেশন আছে, রাইট। তো হাইট যদি বাড়ে, তো হাইট যত বাড়তেছে আমার ওয়েট তত বাড়তেছে, রাইট। তো আমরা এখান থেকে এটা মিন করতে পারি যে হাইট এবং ওয়েট অ্যাকচুয়ালি পজিটিভলি কোরিলেটেড, ঠিক আছে। তো এই এক্সপ্লেনেশন আমরা এই চার্ট থেকে দেখতে পারি।
ওকে, সো লাইন চার্ট নিয়ে সবাই ক্লিয়ার। সো দুইটা নিউমেরিক ভ্যারিয়েবলস থাকলে আমরা সেই দুটো নিউমেরিক ভ্যারিয়েবলস এর মধ্যে সম্পর্ক দেখার জন্য আমরা লাইন চার্ট ইউজ করতে পারি। সবাই ক্লিয়ার? সো এখন আমরা স্ক্যাটার প্লট নিয়ে দেখতেছি, ঠিক আছে। সো প্রথমে হচ্ছে আহ আমার ওয়াই পার্টটা হচ্ছে ওয়াই ওয়াই লিস্টে হচ্ছে ফিমেল, 3টা ফিমেল এবং 3টা মেলের হচ্ছে আহ আমার ওয়েট হচ্ছে আমরা দেখতেছি, ঠিক আছে। তো আমি স্ক্যাটার প্লট করতেছি। স্ক্যাটার প্লট জিনিসটা কি আমরা পরে বলতেছি, বাট স্ক্যাটার প্লট হচ্ছে আমি আমার এক্স অ্যাক্সিসে আমি ওয়াই দিয়েছি, ঠিক আছে। ওয়াই অ্যাকচুয়ালি আমার মেল এন্ড ফিমেল, রাইট। আর ওয়াই অ্যাক্সিসে আর ওয়াই অ্যাক্সিসে আমি এক্স দিয়েছি, রাইট। এক্স হচ্ছে আমার মেল এবং ফিমেলের হচ্ছে আপনার ওয়েট, ফর এক্সাম্পল ওয়েট বলতে পারি। ওকে, সো সেম ভাবেই আমি টাইটেল দিয়েছি, টাইটেল দিয়েছি, এক্স লেভেল দিয়েছি এবং ওয়াই লেভেল দিয়েছি, রাইট। সো এক্স লেভেলে হচ্ছে আমার এই লেভেলিংটা ভুল, রাইট। সো এক্স লেভেল হচ্ছে আমার থাকবে হচ্ছে সেক্স, আর ওয়াই লেভেলে ফর এক্সাম্পল হচ্ছে ওয়েট ইজ, ঠিক আছে। ওকে, সো আমি যদি এটাকে রান করি, ওকে, তো এখন আমি যদি এখানে দেখি, হ্যাঁ, তো আমার এক্স এক্সিসে কিন্তু ক্যাটেগরিক্যাল ভ্যারিয়েবলস আছে, ওকে, আর ওয়াই এক্সিসে ওয়েট মানে নিউমেরিক্যাল ভ্যারিয়েবলস আছে। সো স্ক্যাটার প্লট অ্যাকচুয়ালি আপনার প্রতিটা ভ্যালুর জন্য কিন্তু একটা পয়েন্ট ক্রিয়েট করে যেটাতে। সো আপনার এখানে হচ্ছে আমাদের আমাদের লিস্টে হচ্ছে 6টা ভ্যালু আছে, রাইট। 6টা ভ্যালু আছে। এই কারণে দেখবেন আমাদের চ্যাটে কিন্তু অ্যাকচুয়ালি 6টা ডট আছে, রাইট, ডট। সো স্ক্যাটার প্লট আপনার প্রতিটা ভ্যালুর জন্য আপনার প্লটে হচ্ছে আপনি এরকম করে প্লট করে থাকেন। এখানে যদি 1000 স্যাম্পল থাকতো, 1000টা প্লট দেখতে পারতেন, 1000টার পয়েন্ট দেখতে পারতেন। ওকে, সো স্ক্যাটার প্লট আমরা কেন ইউজ করি? সো আমি যদি পার্টিকুলার আমাকে এক্সাম্পলের কথা বলতে বলেন, তাহলে আমি বলতে পারি, ইজিলি বলতে পারি, রাইট, ফিমেলের থেকে আমার মেলের ওয়েট বেশি আমার স্যাম্পলের। সো আপনি দেখেন মেলের ওয়েট কিন্তু সব উপরের দিকে, আর ফিমেলের ওয়েট কিন্তু হচ্ছে আমার নিচের দিকে, ঠিক আছে। না মানে আমি যদি আমি আমি অ্যাসাম্পশন করতে পারি ফিমেলের থেকে আমার মেলের ওয়েটটা বেশি, ঠিক আছে। সো সবাই ক্লিয়ার আমার স্ক্যাটার প্লট জিনিসটা কি? সো প্রথমে আমরা বুঝতেছি আমাদের বিভিন্ন প্লট, ঠিক আছে, তারপরে হচ্ছে আমরা অ্যাকচুয়াল ডেটা দিয়ে আমরা সেই জিনিসগুলো করব। ওকে, সো স্ক্যাটার প্লট নিয়ে কার কোশ্চেন? না ভাই। এখন আসেন পাই চার্টে। সো আমরা সবাই এক্সেল আই হোপ আমরা পাই চার্ট করেছি, রাইট। তো পাই চার্ট আমরা কেন ইউজ করি, ঠিক আছে। সো পাই চার্ট আমরা ইউজ করি কারণ হচ্ছে আহ, আমরা যদি কোনো কিছু ডিস্ট্রিবিউশন দেখতে চাই, ঠিক আছে। ফর এক্সাম্পল আপনাকে বলা হলো যে ফর এক্সাম্পল এখানে 1 2 3 4 আছে, রাইট। সো 1 2 3 4 আমি যদি পাই চার্ট করি তাহলে দেখেন আপনার ফর এক্সাম্পল নীলটা হচ্ছে 1, দেন 2, তারপর 3, দেন 4। সো আমার ভ্যালুর উপর ডিপেন্ড করে আমার পাই চার্টটা কিন্তু হচ্ছে তার রংটা সেরকম দখল করে আছে, রাইট। সো পাই চার্ট, সো কোনো কিছুর কোনো পার্টিকুলার এক্সাম্পল, কোনো পার্টিকুলার ভ্যারিয়েবলস এর যদি আপনি ডিস্ট্রিবিউশন দেখতে চান, ঠিক আছে। সো আপনি দেখতে চাচ্ছেন আমার স্যাম্পলের মধ্যে কত পার্সেন্ট মেল আছে কত পার্সেন্ট ফিমেল আছে, রাইট। সেক্ষেত্রে এই পার্সেন্টেজটা দেখার জন্য আমরা কিন্তু অ্যাকচুয়ালি পাই চার্ট ইউজ করতে পারি। ওকে, সবাই ক্লিয়ার? কার কোনো কোশ্চেন? না ভাই। এখন হিস্টোগ্রাম। ওকে, তো আমরা সবাই স্ট্যাটিস্টিক্সে হচ্ছে আহ একটা নর্মাল ডিস্ট্রিবিউশন দেখছিলাম, রাইট। সো নর্মাল ডিস্ট্রিবিউশনটা হচ্ছে এরকম যে আমি যদি হচ্ছে পেইন্টে যাই, তোমরা সবাই আগে সবার মনে আছে আমরা এরকম একটা ডিস্ট্রিবিউশন দেখেছি, রাইট।
রাইট? তো এই ডিস্ট্রিবিউশনটা হচ্ছে আমরা কোত্থেকে পেয়েছি? তো আমরা বলছিলাম নর্মাল ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে আমার হচ্ছে মিনটাই সব থেকে আগে হয়, রাইট? মিন হচ্ছে সব থেকে বেশি, দেন হচ্ছে আস্তে আস্তে আমার ডিস্ট্রিবিউশনটা কমতে থাকে। ওকে, দেন এটা হচ্ছে আমার সেকেন্ড বিন, এটা হচ্ছে থার্ড বিন, এটা হচ্ছে ফোর্থ বিন, রাইট? এটা হচ্ছে ফিফথ বিন। দেন এইভাবে হচ্ছে আমরা দেখতে পারি। তো প্রতিটা ইয়েতে হচ্ছে আমার ডিস্ট্রিবিউশন, ঠিক আছে? এই যে আপনি ডিস্ট্রিবিউশন করলেন, হ্যাঁ, ডিস্ট্রিবিউশন কিভাবে করেছেন আপনি অ্যাকচুয়ালি যদি আমি যদি এক্সেলে দেখাই, ঠিক আছে? সো ফর এক্সাম্পল আপনার স্যালারি হচ্ছে একটা ভ্যারিয়েবলস আছে, রাইট? স্যালারি হচ্ছে 10,000 থেকে শুরু হয়েছে, 10,000, দেন হচ্ছে আপনার 13,000, দেন 16,000, 15,000, দেন 16,000, দেন 18,000, দেন 20,000, দেন 25,000, দেন 30,000, ঠিক আছে? তো আপনি একটা স্যাম্পল নিলেন আপনার স্যালারির। এখন আপনাকে যদি হিস্টোগ্রাম তৈরি করতে হয়, আপনাকে প্রথমেই হচ্ছে আহ এটাকে বিন করতে হবে, ঠিক আছে? তো আমি যদি এক্সেলে একটু করা ট্রাই করি, এক্সেলে আমি যদি ইনসার্ট করি, এখানে যদি হচ্ছে আমি এখানে থেকে একটা ইয়ে বের করি, রিকমেন্ডেড চার্টস আমি যদি বলি, আচ্ছা হিস্টোগ্রাম, এটা হচ্ছে হিস্টোগ্রাম, রাইট? ইনসার্ট স্ট্রাকচার চার্ট, রাইট? রাইট, ঠিক আছে। তো দেখেন, তো এখন যেহেতু আমাদের স্যাম্পল কম, আমাদের চার্টটা অদ্ভুত আসবে, ঠিক আছে? তো এখানে দেখেন, এখানে আপনার যেটা করতে হবে সেটা হচ্ছে আমরা যখন নর্মাল ডিস্ট্রিবিউশন দেখি আমাদের ফ্রিকোয়েন্সি দেখতেছি, ঠিক আছে? তো এখানে দেখেন আমার 10,000 থেকে আমার বাই ডিফল্ট আমার এক্সেল এর দুইটা ভাগ করেছে, একটা হচ্ছে 10,000 থেকে 21,000 আর 21,000 থেকে 32,000, তার মানে 10,000 ইন্টারভালে সে একটা গ্রুপিং করেছে। তো আপনাকে হিস্টোগ্রাম জিনিসটা কি, আপনার বাই ডিফল্ট বাই বিনস ইউজ করে আপনি তার ফ্রিকোয়েন্সি নির্ধারণ করেন, ঠিক আছে? তো আমরা যখন এখানে যদি প্রিন্টে যাই, আমরা যখন এখানে বলতেছি যে মিন হচ্ছে সব থেকে উঁচু, হ্যাঁ, তার মানে কি? তার মানে হচ্ছে মিনের, ফর এক্সাম্পল আমার মিন যদি হয় 40 থেকে 50, ঠিক আছে? 40 থেকে 50 ডিস্ট্রিবিউশনে আমার সব থেকে বেশি ফ্রিকোয়েন্সি আছে, মানে এই 40 থেকে 50 ডিস্ট্রিবিউশনে অ্যাকচুয়ালি আমার স্যাম্পলটা অনেক বেশি, কারণ হচ্ছে আমার এখানে বেশি, রাইট? সো হিস্টোগ্রাম হচ্ছে আপনার নিউমেরিক ভ্যারিয়েবলস হলে তাকে গ্রুপ করবেন, গ্রুপ করার পরে সেই গ্রুপ ওয়াইজ ফ্রিকোয়েন্সি দিয়ে হচ্ছে আপনি চার্ট তৈরি করবেন, ঠিক আছে? তো আমি যদি পাইথনে চলে যাই, দেখেন এখানে হচ্ছে আমার বিনস আমি কি করেছি, বিনস আমি 10, 10, 20, 30, তার মানে প্রতিটা 10,000 ইন্টারভালে হচ্ছে আমি সেটাকে আহ বিন করছি, মানে ইয়ে করছি। তা এখন আপনার ভ্যারিয়েবল যদি এটা হয় 10,000, 15,000, তাহলে দেখেন আমি যদি এটা রান করি, দেখেন তো এখানে 10,000, 10,000-এ হচ্ছে আপনার, সরি 20,000, দেখেন আপনি প্রথম ভ্যালুটা কি, প্রথম ভ্যালু 20,000, রাইট? তো 20,000-এর মধ্যে আপনার কয়টা ভ্যালু আছে? আপনার 10 এবং 15, রাইট? দুইটা ভ্যালু আছে, তার মানে এখানে দুইটা আসছে, ঠিক আছে? যেহেতু আমাদের স্যাম্পল অনেক কম, এর জন্য একটা উইয়ার্ড চার্ট আসতেছে, বাট আমরা আরো আমরা আরো যখন আমরা অ্যাকচুয়াল ডেটা নিয়ে কাজ করবো তখন আরো সুন্দর গ্রাফ আসবে, ঠিক আছে? সো আই হোপ সবাই বুঝতে পারছেন হিস্টোগ্রামটা হচ্ছে যে পেন্স অনুযায়ী আপনার হচ্ছে ফ্রিকোয়েন্সি কত। এটা আমরা কেন ইউজ করি? কারণ হচ্ছে আমাদের ডেটা ডিস্ট্রিবিউশন বোঝার জন্য আমাদেরকে হিস্টোগ্রাম ইউজ করতে হয়। সো আমার যদি আমাদের দেখতে হয় যে আমরা কোন ফ্রিকোয়েন্সিতে, ফর এক্সাম্পল আমার 40 থেকে 50,000-ই আমার সব থেকে বেশি মানুষ আছে কিনা। সো আপনাকে যদি বলা হয় যে আমার কোম্পানিতে কোন বিনস মধ্যে, বিনস মানে কোন গ্রুপের মধ্যে সব থেকে বেশি এমপ্লয়ি স্যালারি পায়, ঠিক আছে? তো দেখা গেল 40 থেকে 50,000 স্যালারির মধ্যেই আমার সব থেকে বেশি এমপ্লয়ি স্যালারি পায়, ঠিক আছে? তো এই জিনিসটা বোঝার জন্য
আমরা হিস্টোগ্রাম ইউজ করি। হিস্টোগ্রাম ইজ নাথিং বাট আপনার গ্রুপ অনুযায়ী ফ্রিকোয়েন্সি। সবাই ক্লিয়ার? কার কোনো কোশ্চেন হিস্টোগ্রাম নিয়ে? এগুলো জাস্ট আপনার দেখাচ্ছি, রাইট? বাট আমরা অ্যাকচুয়াল কাজ করবো সি বর্ড নিয়ে। সি বর্ড নিয়ে হচ্ছে আমরা অ্যাকচুয়াল ডেটা ফ্রেম নিয়ে কাজ করবো, তখন আমরা আপনার আরো ডিটেলস বুঝতে পারবেন। বাট আগে হচ্ছে আমরা এই ডেটা বিশ্লেষণ গুলো একটু বুঝি, দেন হচ্ছে আমরা সেই কাজগুলো করব। ওকে, সো দেন হচ্ছে বার প্লট। ওকে, তো বার প্লট জিনিসটা কি? তো বার প্লট হচ্ছে আমরা যখন স্ট্যাটিস্টিক্যাল সেন্ট্রালিটি নিয়ে কাজ করব, ঠিক আছে? আমরা মিন মিডিয়ান নিয়ে কাজ করব। তো আপনি যদি দেখেন যে এখানেও কিন্তু হচ্ছে আমি সেম ডেটাটা ইউজ করেছি, যেটা আমরা ইউজ করেছিলাম হচ্ছে স্ক্যাটার প্লটের ক্ষেত্রে, রাইট? স্ক্যাটার প্লটের ক্ষেত্রে আমার প্রতিটা ভ্যালুতে আমার পয়েন্ট দেখাচ্ছে। বাট এটা থেকে কিন্তু আমি খালি বলতে পারবো যে ফিমেল থেকে হচ্ছে মেল মেয়ের ওয়েট বেশি। বাট আপনি যদি আমাকে যদি বলেন নিউমেরিক্যাল কম্পারিজন করো করো, নিউমেরিক্যাল কম্পারিজন কিন্তু আমি করতে পারবো না, আমি just বলতে পারবো যে বেশি, ঠিক আছে? বাট আপনাকে যদি নিউমেরিক্যাল কম্পারিজন করতে হয় তাহলে আপনি বার চার্ট ইউজ করতে পারেন, ঠিক আছে? তো বার চার্টে যাই। সেখানে দেখেন মেল এবং ফিমেল দুইটা আমরা গ্রুপ করেছি, রাইট? বার চার্টে। সো বার চার্টে হচ্ছে এখানে আমাকে মেলের ক্ষেত্রে দেখাচ্ছে 7 হাইস্ট, আর ফিমেলের ক্ষেত্রে 4 হাইস্ট দেখাচ্ছে, ঠিক আছে? তার মানে হচ্ছে এই বার চার্টে আমি একটা ম্যাক্সিমাম ভ্যালুটাকে ম্যাটপ্লটলিবে বাই ডিফল্ট ম্যাক্সিমাম ভ্যালু বার চার্টের ইয়ে হতে পারে, রাইট? মানে বাই ডিফল্ট ম্যাক্সিমাম ভ্যালু থাকে। বাট এটাকে আমরা ইচ্ছে করলে মিন করতে পারি, মিডিয়ান করতে পারি, মোড করতে পারি, রাইট? সেন্ট্রালিটি অফ স্ট্যাটিস্টিক্স। সো আপনাকে যদি দুইটা কোনো গ্রুপের মধ্যে, সো আপনার এক্স এক্সিসে কিন্তু বার চার্টের ক্ষেত্রে এক্স এক্সিসে কিন্তু আপনার একটা এক্সিসে কিন্তু হচ্ছে ক্যাটেগরিক্যাল ভ্যারিয়েবলস থাকবে, আর অন্য এক্সিসে হচ্ছে নিউমেরিক্যাল ভ্যারিয়েবলস থাকবে, যেটা দিয়ে আপনি অ্যাগ্রিগেট করতে পারেন, রাইট? অ্যাগ্রিগেট করে আমরা মিন বের করতে পারি, ম্যাক্স বের করতে পারি। সো যদি কোনো গ্রুপের মধ্যে আমরা সেন্ট্রালিটি বুঝতে চাই তাহলে হচ্ছে আমরা এই বার চার্ট ইউজ করতে পারি। বার চার্ট নিয়ে কার কোনো কোশ্চেন? আচ্ছা, সো এটা তো বক্স। আচ্ছা, সো আমি প্রিভিয়াসলি হচ্ছে একটা হিস্টোগ্রাম এক্সাম্পল দিচ্ছিলাম, রাইট? হিস্টোগ্রাম এক্সাম্পলটা এখানে এখানে হচ্ছে চেহারাটা অনেক অদ্ভুত আসছে। এই জন্য হচ্ছে আমি যেটা করেছি সেটা হচ্ছে আমি একটা নর্মাল ডিস্ট্রিবিউশন তৈরি করেছি, ঠিক আছে? আপনার নামটা ইউজ করে এনপি ডট র্যান্ডম ডট নর্মাল, ঠিক আছে? এই নর্মাল ফাংশনটা ইউজ করে আপনি নর্মাল ডিস্ট্রিবিউশনের জন্য ডেটা ক্রিয়েট করতে পারেন। সো এটা হচ্ছে আমাদের ডেটা, এখানে এটা হচ্ছে আমাদের ডেটা। ওকে, সো এই ডেটার উপরে আপনি যদি হিস্টোগ্রাম রান করেন, রাইট? হিস্টোগ্রাম রান করলে দেখুন আপনার এরকম হচ্ছে ডিস্ট্রিবিউশন ক্রিয়েট হবে, ঠিক আছে? তার মানে হচ্ছে আমার এই পার্টটাতে, রাইট, এই পার্টটাতে সব থেকে 200 থেকে 210-এর মধ্যেই আমার সব থেকে ফ্রিকোয়েন্সি সব থেকে বেশি, রাইট? এটা কিন্তু আমার একটা নর্মাল ডিস্ট্রিবিউশন, রাইট? নর্মাল ডিস্ট্রিবিউশন হচ্ছে এরকম। সো মিন হচ্ছে সব থেকে উপরে, দেন আস্তে আস্তে ডিস্ট্রিবিউশন কমতেছে আপনার ইয়ের দিক দিয়ে। সো এটা হচ্ছে আমার নর্মাল ডিস্ট্রিবিউশন ক্রিয়েট করে দেন হচ্ছে আমরা হিস্টোগ্রামটা করেছি যাতে হচ্ছে তার চেহারাটা সুন্দর হয়। ওকে, সো হিস্টোগ্রাম আমি যেটা বলছিলাম যে নাথিং বাট গ্রুপ অনুযায়ী আপনার ফ্রিকোয়েন্সি। ওকে, আচ্ছা, এখন আমরা হচ্ছে বক্স প্লট নিয়ে আলোচনা করছি, ঠিক আছে? বক্স প্লট জিনিসটা কি? সো বক্স প্লট হচ্ছে এখানে অনেকগুলো ডিটেলস থাকে। আপনারা যে এই কমলা রঙের জিনিসটা দেখতেছেন, এই কমলা রঙের জিনিসটা মিডিয়ান। ওকে, আর এই পার্টিকুলার যে বক্স দেখতেছেন বক্সের মাথাটা, এটা হচ্ছে একটা হচ্ছে কিউ, এটা হচ্ছে তার আইকিউআর, রাইট? আমরা আইকিউআর কি শিখেছিলাম? আইকিউআর হচ্ছে 50% অফ দ্য মিডল ডিস্ট্রিবিউশন কেমন বিহেভ করে, ঠিক আছে? তো এটা হচ্ছে মিডিয়ান, এইটা হচ্ছে আপনার আইকিউআর। আর এইটা আপনার যেতে এই যে উপরে যে এই বক্সের বাইরে যেটা দেখতেছেন, এটা একটা পার্টিকুলার পয়েন্ট, ঠিক আছে? এই পয়েন্টটা অ্যাকচুয়ালি আউটলেয়ার, ঠিক আছে? আউটলেয়ার। দেন এই যে পার্টিকুলার এই পার্টটা দেখছেন যে একটা টি শেপের, এইটা হচ্ছে আপনার
আউটলেয়ার বাদ দিয়ে আপনার ম্যাক্সিমাম ভ্যালু কত, ঠিক আছে? সো আমি যদি আবার আর এই পার্ট এই নিচের পার্টটা হচ্ছে আপনার আউটলেয়ার বাদ দিয়ে আপনার মিনিমাম ভ্যালু কত। ওকে, সো আমি যদি বলি, আমি যদি আবার রিপিট করি, এটা হচ্ছে এই মিডল পার্টটা হচ্ছে আপনার মিডিয়ান, আর এই পার্টটা হচ্ছে এই বক্সের পার্টটা হচ্ছে আপনার আইকিউআর, এই পুরো বক্স পার্টটা। আর এই উপরের এই পার্টটা হচ্ছে আপনার, মাউসটা খেয়াল করেন, এই পার্টটা হচ্ছে আপনার আউটলেয়ার বাদ দিয়ে হচ্ছে আপনার ম্যাক্সিমাম ভ্যালু কত, আর এই পার্টটা হচ্ছে মিনিমাম আউটলেয়ার বাদ দিয়ে আপনার মিনিমাম ভ্যালু কত, ঠিক আছে? সো আর এই পার্টটা হচ্ছে, আর যে পয়েন্টটা এই বক্সের বাইরে যেটা থাকবে সেটা হচ্ছে আউটলেয়ার, ঠিক আছে? তো বক্স প্লট দিয়ে হচ্ছে আমরা আউটলেয়ার দেখতে পারি, সো কোনো ডেটায় আমরা আউটলেয়ার আছে কিনা সেটা আমরা বক্স প্লট দিয়ে নির্ধারণ করতে পারি, ঠিক আছে? সেম ভাবেই আপনি যদি ভায়োলিন প্লটে যান, ভায়োলিন প্লটে হচ্ছে আহ মোটামুটি হচ্ছে আপনার বক্স প্লটের ভায়োলিন প্লটটা সেম, আর ভায়োলিন প্লটে যেটা হয় এটা হচ্ছে আপনার যে অ্যাকচুয়াল ম্যাক্সিমাম ভ্যালু থাকে। সো বক্স প্লটে হচ্ছে আপনার আউটলেয়ার বাদ দিয়ে ম্যাক্সিমাম ভ্যালু থাকে, বাট ভায়োলিন প্লটেতে অ্যাকচুয়াল আপনার ম্যাক্সিমাম ভ্যালু থাকে। So, এই জন্য দেখবেন ভায়োলিন প্লটে আমার ম্যাক্সিমাম ভ্যালু হচ্ছে 260, ওকে, বাট বক্স প্লটে আমার ম্যাক্সিমাম ভ্যালু কিন্তু 260 এর নিচে, রাইট? মানে আউটলেট 260, এই যে এই পয়েন্টটা 260 এবং ম্যাক্সিমাম ভ্যালুটা হচ্ছে 260 এর নিচে, রাইট? এই 250 সামথিং হবে। তো বক্স প্লটে কিন্তু অ্যাকচুয়ালি আপনার আউটলার বাদ দিয়ে ম্যাক্সিমাম ভ্যালু বলা হয়, ম্যাক্সিমাম মিনিমাম ভ্যালু বলা হয়, বাট ভায়োলিন প্লটে আপনার অ্যাকচুয়াল উইথ আউটলেয়ার হচ্ছে ম্যাক্সিমাম মিনিমাম ভ্যালু আপনাকে বলা হয়। আর আপনি এখানে দেখতেছেন একটা ভায়োলিন টাইপের একটা জিনিস, রাইট? এটা দিয়ে অ্যাকচুয়ালি হচ্ছে আপনাকে হিস্টোগ্রাম, রাইট? সো আপনি যদি সোজা করেন তাহলে দেখবেন যে হিস্টোগ্রাম টাইপের হয়ে গেছে। তো এইটা অ্যাকচুয়ালি দিয়ে আপনার বোঝায় যে আপনাকে যে আপনার এই পার্টিকুলার আপনার যে ডেটাগুলো আছে 140, 160, 280, 200, এইটা হচ্ছে এই পার্টিকুলার রেঞ্জে আপনার ডিস্ট্রিবিউশনটা কত। So, আমরা এখান থেকে দেখতে পারতেছি যে 200 থেকে 210 হচ্ছে আমার সব থেকে হাইয়েস্ট ডিস্ট্রিবিউশন আছে, রাইট? দেন এটা থেকে আমি আরো বুঝতে পারতেছি এটা অ্যাকচুয়ালি নর্মাল ডিস্ট্রিবিউশন, ঠিক আছে? সো নর্মাল ডিস্ট্রিবিউশন মতো চেহারা এটা। সো মিন সব থেকে উপরে থাকবে, দেন আস্তে আস্তে মিন থেকে আস্তে আস্তে যত দূরে যাবে তত ডিস্ট্রিবিউশনটা কমতে থাকবে, ওকে? সো ভায়োলিন প্লট এবং হচ্ছে বক্স প্লটটা মোটামুটি সেম, বাট নট সেম, অ্যাকচুয়ালি ডিফারেন্ট, রাইট? সো ভায়োলিন প্লটে হচ্ছে আপনার ডিস্ট্রিবিউশন দেখা যায়, বাট হচ্ছে আপনার বক্স প্লটে হচ্ছে ডিস্ট্রিবিউশন দেখা যায় না। ভায়োলিন প্লটে হচ্ছে আপনার অ্যাকচুয়াল ম্যাক্সিমাম ভ্যালু দেখায় আর মিনিমাম ভ্যালু দেখায়, আর বক্স প্লটে হচ্ছে আপনাকে উইথ আউটলেয়ার ম্যাক্সিমাম ভ্যালু দেখায় এবং উইথআউট আউটলায়ার মিনিমাম ভ্যালু দেখায়। দেন আপনার বক্স প্লট দিয়ে হচ্ছে আপনি আইকিউ দেখতে পারেন, রাইট? আইকিউ হচ্ছে আপনার মিডল 50% অফ ডিস্ট্রিবিউশন। ক্লিয়ার? কার কোনো কোশ্চেন? ওকে, আরেকটা হচ্ছে স্ট্যাক প্লট, ঠিক আছে? স্ট্যাক প্লটটা হচ্ছে আপনার ফর এক্সাম্পল আমি এখানে বলতেছি যে আমার ডেটা 1 2 3 4 5 আর ওয়ার্কিং আওয়ার কত আর ফ্যামিলি টাইম কত, ঠিক আছে? আমার প্রতিদিন হচ্ছে আমার ওয়ার্কিং আওয়ার কত আর ফ্যামিলি টাইম কত। সো এখানে আপনি এই প্লটটি দেখতে পারেন যে প্রতিদিন হুম আমি কোনটাতে বেশি সময় স্পেন্ড করি, আমি কি আহ ওয়ার্কিং আওয়ারে বেশি সময় স্পেন্ড করি নাকি ফ্যামিলি টাইমে বেশি সময় স্পেন্ড করি। তারপরে যদি দেখেন যে ফর এক্সাম্পল প্রথম পয়েন্টটা কি, প্রথম পয়েন্টটা হচ্ছে, সো আমি যদি এখানে যোগ করি, সো আপনি যে যোগ করেন 8 + 9, রাইট? 8 + 9 কত হয়? 17 হয়। তো এটা হচ্ছে আপনার ফুল প্রথম পয়েন্টটা দেখেন, রাইট? প্রথম প্রথম ডেটটা দেখেন। সো আমার প্রথম ডেতে হচ্ছে আমার 17 ঘন্টার মধ্যে আমার কোন টাইমে আমি বেশি সময় স্পেন্ড করছি। তো আমি প্রথম দিনে আমি ক্লিয়ারলি বুঝতে পারতেছি আমি অ্যাকচুয়ালি অফিস সময় বেশি সময় স্পেন্ড করতেছি, রাইট? স্যার অফিস না, সো 8 থেকে ফ্যামিলি টাইম, রাইট? দেখেন এই নীল থেকে এই অরেঞ্জটা কিন্তু একটু বেশি খুব বেশি লাগতেছে, রাইট? যেহেতু আমার মানে ডিফারেন্স হচ্ছে 1-এর, রাইট? আমার ওয়ার্কিং হচ্ছে 8 আর ফ্যামিলি টাইম হচ্ছে 9, 1-এর ডিফারেন্স, এই জন্য একটু বুঝতে আমার কষ্ট হচ্ছে চার্ট দেখে। বাট যদি কোনো ডিফারেন্স বেশি হয়, ফর এক্সাম্পল আমি যদি এখানে ফ্যামিলি টাইমটাকে 12 ঘন্টা করে দিই, হ্যাঁ,
তাহলে দেখেন আমার কিন্তু ইজিলি বুঝতে পারবেন যে আমি ডে ওয়ানে অফিস টাইম থেকে আমি ফ্যামিলি টাইমে হচ্ছে বেশি সময় স্পেন্ড করতেছি, রাইট? সো এটাকে আমরা বলছি স্ট্যাক প্লট। সো একটা পার্টিকুলার তো আমার এক্স এক্সিস কিন্তু নিউমেরিক্যাল, সো এখানে কিন্তু আমি তিনটা ভ্যারিয়েবলস নিয়ে কাজ করতেছি। একটা হচ্ছে আমার এক্স এক্সিস, এটা হচ্ছে আমার আমি সেটা ডে বলছি, ডে অনুযায়ী দেখছি। আর চার্টের ভিতরে আমি দুইটা ভ্যারিয়েবলস নিয়ে কাজ করতে, এটা ওয়ার্কিং আওয়ার আর ফ্যামিলি টাইম। সো যদি এরকম হয় যে আপনার মাল্টিপল ভ্যারিয়েবলস এর সাথে কোনো কম্পারিজন করতে হয়, সেটা সেটা দেখার জন্য হচ্ছে আমাকে এই এই জিনিসটা ইউজ করতে হবে, স্ট্যাক প্লট। সো এটা কেন? কারণ হচ্ছে আপনি ফর এক্সাম্পল বার চার্টে কিন্তু হচ্ছে আপনি একটা ভ্যারিয়েবলস নিয়ে কাজ করতে পারেন, রাইট? বার চার্টে কিন্তু মাল্টিপল ভ্যারিয়েবলস আপনি ইনক্লুড করতে পারেন না, তো একটা ভ্যারিয়েবলস এর উপরে কিন্তু আপনার কাজ হচ্ছে। হিস্টোগ্রামে কিন্তু হচ্ছে একটা ভ্যারিয়েবলস নিয়ে কিন্তু আপনার কাজ করতে হচ্ছে, কারণ একটা ভ্যারিয়েবলস এর উপরেই আপনি ডিস্ট্রিবিউশনটা চেক করতেছেন। ফর এক্সাম্পল এই ক্ষেত্রে আমার স্ক্যাটার প্লটে কিন্তু হচ্ছে আমি দুইটা ভ্যারিয়েবলস নিয়ে কাজ করছি, রাইট? একটা হচ্ছে হাইট এবং একটা ওয়েট। দুইটা ভ্যারিয়েবলস এর মধ্যে হচ্ছে আমি আমার সম্পর্ক দেখা ট্রাই করতেছি। সো এই স্ট্যাক প্লটেতে হচ্ছে আমার সুবিধা হচ্ছে আমি মাল্টিপল ভ্যারিয়েবলস নিয়ে কাজ করতে পারি, ঠিক আছে? সো আই হোপ সবাই বুঝতে পারছেন, রাইট? কার কোনো কোশ্চেন আমাদের ফান্ডামেন্টালস থিওরি নিয়ে? সো এটাই হচ্ছে মোটামুটি একটা ফান্ডামেন্টালস চার্ট, তো এগুলোই আমরা ইউজ করব। আরো কিছু চার্ট আছে, সেগুলো হচ্ছে আমরা যখন অ্যাকচুয়াল কাজ করবো ডেটা নিয়ে, তখন হচ্ছে আমরা সেগুলো ডিসকাস করব। বাট ফান্ডামেন্টাল যদি বলেন, ফান্ডামেন্টালস হচ্ছে সেগুলোই। সো আমরা এগুলোই সাধারণত ইউজ করবো আমাদের অ্যানালিসিস করার জন্য। সো কার কোনো কোশ্চেন এই পর্যন্ত? হ্যাঁ, আচ্ছা, সো একজন কোশ্চেন করেছে দুইটা ভ্যারিয়েবলস যদি নিউমেরিক হয়, তাহলে লাইন চার্ট স্ক্যাটার প্লট ইউজ করবো কখন? সো আমি যেটা বলছিলাম স্ক্যাটার প্লটে আমরা ডিফারেন্স বুঝি, ঠিক আছে? লাইন চার্ট হচ্ছে মোর অ্যাপ্রোপ্রিয়েট কখন, ঠিক আছে? তো লাইন চার্ট অ্যাপ্রোপ্রিয়েট তখনই হবে যখন আপনার কন্টিনিউয়াস হচ্ছে কোনো মনিটরিং করতে হবে। মানে একটা ফর এক্সাম্পল আমি স্টক প্রাইসের কথা বলছি, রাইট? স্টক প্রাইস প্রতিদিনে বা প্রতি সেকেন্ডে প্রতি মিনিটে চেঞ্জ হচ্ছে, রাইট? তো এই জিনিসটা বোঝার জন্য সো আমি যদি একটু এখানে ইয়া করি, সো লাইন চার্টে কি হয়? সো আমি যে স্টক প্রাইসের কথা বলি, সো কন্টিনিউয়াস একটা চেঞ্জ হচ্ছে। সো আপনি দেখতেছেন যে এরকম এরকম করে যাচ্ছে, রাইট? প্রতি সেকেন্ডে একবার উঠতেছে, একবার নামতেছে, একবার উঠতেছে, একবার নামতেছে, রাইট? এইটা যদি আমি বলি হচ্ছে আমার, এটা টাইম, রাইট? আর এটা হচ্ছে প্রাইস, ঠিক আছে? তো এই পার্টিকুলার কন্টিনিউয়াস চেঞ্জের ক্ষেত্রে আমি লাইন চার্টটা মোর অ্যাপ্রোপ্রিয়েট, কারণ দেখতে সুবিধা হয়। আর স্ক্যাটার প্লটে কি হয়? স্ক্যাটার প্লটে কিন্তু হচ্ছে আপনার আহ এরকম থাকে, রাইট? সেম জিনিসটাই করি, সো এরকম কোন ভ্যালু থাকবে, এখানে একটা চার্ট, এখানে একটা। তো স্ক্যাটার পর্যন্ত অ্যাকচুয়াল ভ্যালুটাকে কিন্তু প্লট করা হয়, রাইট? অ্যাকচুয়াল ভ্যালুটাকে। তো এই ক্ষেত্রে আমার কিন্তু হচ্ছে আমার বুঝতে ঠিক অসুবিধা হচ্ছে, রাইট? সো আমি যেটা সবসময় মনে করি যে আপনি কন্টিনিউয়াস যদি কোনো চেঞ্জ হয়, সেম ভ্যারিয়েবলস কন্টিনিউয়াস চেঞ্জ হচ্ছে টাইম অনুযায়ী, তো কন্টিনিউয়াস চেঞ্জের ক্ষেত্রে আমি লাইন প্লট ইউজ করতে পারি। আর যদি কোনো রিলেশনশিপ আপনি জানতে চাচ্ছেন, রাইট? দুইটার মধ্যে so একটা হতে পারে আহ রাতের বেলা একটা একরকম হয়, দিনের বেলা একরকম হয়, রাইট? এই যে একটা রিলেশনশিপ, একটা টাইপ ক্লাস্টারিং, এই ক্ষেত্রে স্ক্যাটার প্লটটা হচ্ছে মোর অ্যাপ্রোপ্রিয়েট। আই হোপ অ্যান্সারটা পেয়েছেন। যে আপু কোশ্চেনটা করেছেন সেই অ্যান্সারটা পেয়েছেন, রাইট? ওকে, ঠিক আছে, এক্সিলেন্ট। সো ওকে, অলরেডি 12টা বেজে গেছে, সবাই রোজা রাখবেন। সো আমরা এখানে শেষ করি। সো আমি
আপনাদের রিসোর্স শেয়ার করে দেবো আজকে। তো ঠিক আছে, কার কোনো কোশ্চেন না থাকলে আমরা আজকে এখানে শেষ করছি। ওকে, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।